শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক এবং আমি রাসেল আছি সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে ফাল্গুনের প্রথম দিনের শুভেচ্ছা। এখনো পর্যন্ত 12:59 দেখতে পাচ্ছি বলে এটা বললাম এবং 12:59 আমরা জানি যে আজকে সারাটা দিন ফাল্গুন নিয়ে আপনারা অনেক ব্যস্ত ছিলেন এবং এই মুহূর্তে আমাকে বলতে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অ্যান্ড আজকে মানে এই মুহূর্তে 14 তারিখ হয়ে গেল এবং 14 তারিখে আমরা জানি যে পৃথিবীব্যাপী এই দিনটাকে বেশ জোরে সোরে বেশ আওয়াজ তুলে পালন করা হয় এবং সেটা নিয়ে কোনো সমস্যাও নেই আমার এবং আই হোপ যে এই দিনটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল এবং এই দিনটি নিয়েও আপনাদের অনেক প্ল্যান রয়েছে এবং আশা করছি যে এই দিনটি সবার ভালো যাবে। ভূত এফএমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অন্যরকম, আরো অনেক বেশি ভয়ানক উইথ গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আর একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে চলছে ভাষা আন্দোলনের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি এবং এই মাসটা কিন্তু ভূত এফএমটা শুরু করা যায় কিনা। অন দ্যাট নোট আমি রিকোয়েস্ট করবো যে আমরা শুরুতে এরকম কাপলেরই একটা ঘটনা শুনি, রাইট? আমরা চলে আসছি জুনায়েদের কাছে। জুনায়েদ, ওয়েলকাম ব্যাক। আশা করছি যে ভালো কাটছে আপনার বাংলাদেশের দিনগুলো। আরেকবার বলতে হবে প্লিজ। আচ্ছা, এখানে মনে হয় একটু ঝামেলা রয়েছে, আপনি প্লিজ যদি এইটাই নেক্সট চলে আসতেন। Anyways, hello listeners, I hope happy Valentine's Day সবাইকে আমার পক্ষ থেকে। আর রাসেল ভাই বসে হ্যাঁ স্পেশাল কিছু করা উচিত, খুবই ইম্পর্টেন্ট স্পেশাল কিছু করা। তো আমার ঘটনাটা শুরু করবো একটা স্পেশাল কাপলকে নিয়ে। আই হোপ আপনারা সবাই একটা স্পেশাল অনুভূতি পাবেন। সো বেসিক্যালি ঘটনাটা চলে যাচ্ছি সরাসরি। ঘটনাটা হচ্ছে একটা আমার ফ্রেন্ডের দুলা ভাইয়ের সাথে, যিনি থাকে খুলনাতে। সো ঘটনাটা হচ্ছে এভাবে যে যখন উনি দুলা ভাইটা ছোট থাকতেন, তো ওনার ছোটবেলা থেকে ওনার উপর জিনের ছায়া থাকে একটা। তো জিনের ছায়া থাকার পর উনি স্কুলে যাইতো, তো নর্মাল ছেলেদের মতনই থাকতো, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিছু হইতো না ওনার সাথে বা কোনো কিছু হইতো না। বাট যে জিনিসটা হইতো দ্যাট ওকে কেউ যদি কোনো হার্ম করে বা কোনো টিচার বকা দিত বা কোনো স্টুডেন্ট ওকে বিরক্ত করতো, তো ওকে হার্ম করে দিত ওই জিনটা, যে সাথে থাকতো মেয়ে জিনটা। তো এটা ছোটবেলা থেকে আর কি সিমটমসটা হইতো আর কি। সো বেসিক্যালি একদিন একটা ছেলে ওকে থাপ্পড় মারলো বা ধাক্কা দিল, পরের দিন যায় ওই জিনটা যে ওকে ধাক্কা বা কিছু একটা করলো আর কি। এভাবেই দেখতে দেখতে সে বড় হয় আর কি। তো যখন সে 16-18 হয়, যখন সে ম্যাট্রিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা যখন দিবে, ম্যাট্রিক পরীক্ষার ঘটনা যেটা হয় কি, এক্সামে ওনাকে বই খুলে নিয়ে যে জিনটা দেখায় দিত এক্সামে কেমনে পড়ে, এরকম ধরনের আরো কমে হেল্প করতে সব একদম ছোটবেলা থেকে, which is not unethical। আচ্ছা, বাট হ্যাঁ এরকম করে অনেক ধরনের লাভ উপভোগ করতে আর কি ওই দুলা ভাইটা আর কি। তারপর এরকম করতে করতে যখন সে বিবিএ পর্যায়ে যায়, মানে যখন সে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তখন থেকে হয় কি, তখন সে বড় হয়ে যায়, 18 ক্রস করে ফেলে, তখন থেকে সিমটমসটা আরো বেড়ে যায় আর কি। রাত্রে 12টা 2টা 3টা 4টার দিকে এরকম হইতো কি, সে অবাক ব্যাপার যেটা আছে ভাই, দ্যাট উঠে বসে যেত, মহিলার কণ্ঠে একটা কথা বলতো, আচ্ছা মেকআপ করতো, মায়ের শাড়ি পরে আসতো, ইভেন যাই রাসেল ভাই কিচেনে যে সে রান্না করা শুরু করে দিত। এমন একটা জলজ্যান্ত ছেলে মানুষ সে আস্তে আস্তে বিহেভ করতো মেয়েদের মতন আর কি। সো এটা খুবই উইয়ার্ড বিষয়। তারপর মেয়েদের মতন ভয়েসে কথা বলতো। সো অনেক কবিরাজদেরকে আনো, অনেক কিছু করা হইলো, বাট ফাইনালি কিছু হইলো না, লাস্ট বেশ কিছু হইলো না। বাট তাবিজ পর একটা ধরনের তাবিজ দিচ্ছে দ্যাট 1 year 2 years এর টাইম ফ্রেমের মধ্যে কিছু হবে না। সো 1-2 years এর মধ্যে কোনো সিমটমস দেখা যায় না। তো হয় কি যে ওর মা একটা গরিব মেয়ে, মানে একটা গ্রামের একটা গরিব মেয়ের সাথে বিয়ে করায় দেয় ওর ছেলেটার, ওনার মা আর কি। সো বিয়ে করার পর জানেন তো গরিব মেয়ে তো কিছু তেমন কিছু একটা তো বিয়ে করা দেয়। বিয়ে করানোর পর যখন বিয়ের ফার্স্ট নাইট যেটা হয়, তো বিয়ের ফার্স্ট নাইটে করে কি, বিয়ের ফার্স্ট নাইট যেটা জিনটা কি করছে দ্যাট ওই ওয়াইফকে উঠা পটকায় দিল নিচে, আচ্ছা মাটিতে। এরকম অনেক ধরনের হার্ম এফেক্ট করতো। গ্লাসে যে জার হয়, জার যে ফুল রাখে, ফুলদানি বলে ওটারে, ওটা ছুঁড়ে ফালাই দিত, হঠাৎ করে বসে হঠাৎ করে ছুঁড়ে ফালাই দিল। তো ওয়াইফটা কিন্তু নিজের হাজবেন্ডকে অনেক লাভ করতো। তো ওয়াইফটাই বলতো নিজের হাজবেন্ডকে দ্যাট কি, যা তোমার সাথে যেই জিনিস থাকুক না কেন, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, আমি দেখবো, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, এন্ড আই উইশ কি এর কে আমাকে আলাদা করতে পারবে। অনেক চেষ্টা করছে, আলাদা হচ্ছিল না ওরা। তো এরকম করার পর হাজবেন্ডের
পরে হাজবেন্ডের খুব ভালো একটা কর্পোরেট অফিস জব করে, হ্যাঁ। আর ওয়াইফটা খুবই সাপোর্টিভ ছিল, যখন রাত্রে মেয়ের সিমটমস করতো সাপোর্টিভ ছিল, কোনো কিছু মানে ওয়াইফটা মানে বিহেভ করতে গিয়ে যে কিছু হচ্ছে না, অনেক সাপোর্টিভ ছিল। তারপর মানে যখন অফিসে যাইতো, অফিসে আসতো, অফিসে সামহাও একটা মেয়ের সাথে পরিচয় হয়। এখানে টুইস্টটা আসে রাসেল ভাই, দ্যাট পরিচয় হওয়ার পর মানে পরিচয় যখন হয় মেয়ের সাথে একটা অ্যাফেয়ার চলে আর কি, ওর ওয়াইফ থাকতে পারছে। মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল। তো এরকম করতে করতে ওয়াইফটা জানে, একটা বাচ্চাও হয়, ওকে। তারপর ম্যারিটাল 3-4 ইয়ার্সের পর ওয়াইফটা ছাড়ে দেন নিজের হাজবেন্ডকে, ওকে। তো ছাড়ে দেওয়ার পর যেটা হয় রাসেল ভাই, দ্যাট ওয়াইফটা তো ডিভোর্স করে চলে গেছে, বাট হাজবেন্ড যেটা ছিল সে পাগল হয়ে যায়। আর যে মেয়েটার সাথে যে অ্যাফেয়ার ছিল ওর কোনো ট্রেস পাওয়া যায়নি আজ পর্যন্ত রাসেল ভাই। আর তারপরের দিন যেই দিন ডিভোর্স হয় তার 2 দিন পরেই ওই ছেলেটা নিজে যখন মেয়েটা মহিলা জিনটা প্রসেস করে নিজের মাকে, ওর মাকে যায় বলতেছে কি যে তুই যে মেয়ের সাথে চক্করে ছিলি ওটা আমি ছিলাম। আচ্ছা, এটা ওর মার কাছে কনফেস করছে নাকি। আচ্ছা, এখনো বর্তমানে উনি এখনো মানে আনস্টেবল, সারাক্ষণ একটা রুমে পড়ে থাকে, জাস্ট 3 বেলা খাওয়া দাওয়া হয় এন্ড স্টাফ। বাট এই আর কি ঘটনাটা রাসেল ভাই, এখনো পাগল উনি, মানে মেন্টালি স্টেবল না আর কি। সো সারাক্ষণ রুমে থাকে, জব টব সবকিছু ছাড়ে দেয়, এন্ড এখন ওই জিনের প্রেমেই আছে আর কি। আচ্ছা, এই ছিল আপনার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়তে চাই। কথা বলছেন, আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমি পড়ছি ঘটনাটা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মাহবুব, লিখছি চিটাগং থেকে। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জানতে চাইলাম না কেমন আছেন। আজ আমি যে ঘটনাটি বলবো তা একটা স্বপ্নকে কেন্দ্র করে। আসলে এটা স্বপ্ন না বাস্তব আমি নিজেও বলতে পারছি না। ঘটনাটি ঘটে 2013 সালের রমজান মাসে। একটা ব্যাপার বলে রাখি, আমার একটা বিশেষ সমস্যা হলো আমি যদি নিজের কোনো কথা বলি তা আমার নিজেরই লেগে যায়। যেমন আমি যদি ভাবি আমি সুস্থ আছি, আমি ভালো আছি, তাহলে দেখা যায় আমি অসুস্থ হয়ে পড়ি। আম্মা এভাবে অনেক দিন আমার ফোনে বলল যে আমি সুস্থ আছি কিনা, রোজা রাখতে পারছি কিনা, এইসব আমি আম্মুকে জানাই আমি অনেক ভালো আছি আর আমার কোনো রোগ বালাই নেই। পরের দিন বিকেল থেকেই আমার জ্বর চলে আসে। একটা জিনিস বলা ভালো যে অসুস্থতা থাকলেও আমি ইবাদত ছাড়তাম না। যাই হোক, জ্বর পরের দিনে কমেনি, এদিকে আমার হাতে টাকাও বেশি ছিল না। আমার এক বন্ধুর বাবাকে গিয়ে দেখালাম। উনি যাই হোক আমাকে নিশ্চিত করলেন যে আমার টাইফয়েড। উনি আমাকে 2টা টেস্ট দিলেন, কিন্তু টাকা না থাকায় আমি টেস্টগুলো করতে পারলাম না। 104 ডিগ্রি জ্বর নিয়ে নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম। মাথায় খুব ব্যথা, ঘুম আসছে না। রাত 2টার মতো হবে। রাস্তার হালকা আলো রুমে ঢুকে পড়েছে এবং আমার মাথার কাছে দরজা ছিল। আমি স্পষ্ট বুঝলাম দরজাটা খুলে যাচ্ছে এবং দেখলাম 3 জন বোরখা পরা মহিলা আমার রুমে ঢুকলো এবং বিলিভ করবেন কিনা জানি না, আমি কিছু জিজ্ঞেস করতেও পারছি না। আমি একদম অসাড়, শুধু শুনতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি 3 জনের মহিলার সাথে একটা শিশুও ছিল। একজন আমার মহিলা আমার মাথার কাছে এবং বাকি 2 জন আমার ডান পাশে বসলো আর বাচ্চাটি বসলো আমার ডান পাশে বসা 2 মহিলার মাঝে। মহিলাগুলো 6 ফিটের মতো লম্বা এবং তাদের হাতগুলো ফর্সা এবং অদ্ভুত একটা সুন্দর গন্ধ পাচ্ছিলাম আমি পুরো ঘরটা থেকে। আমি আয়াতুল কুরসি শুরু করতেই কয়েকজন বলল ভয় পাবেন না, কিন্তু আয়াতুল কুরসিটাও ঠিক মতো বলতে পারছিলাম না। মাথার কাছে বসা মহিলা কিছু একটা আমাকে বলল। আমার পাশের এক মহিলা একটা কাগজ বের করলো এবং যাতে কিছু আরবি লেখা ছিল এবং মহিলা কোমল সুরে বলল যে ওই বাচ্চাটাকে দিয়ে তা পড়িয়ে দেওয়ার জন্য। আমি নামাজি মানুষ, তাই আর ভয়টা তখন কাজ করছিল না। আমার মনে হলো তারা আমার ক্ষতি করবে না। আমার মাথার পাশে বসা মহিলা আমার পিঠের নিচে হাত দিয়ে আমাকে বসালেন এবং আমাকে একটা সাদা কাপড় পরিয়ে দিলেন, যেটা হজের সময় পরানো হয় এবং ওই কাগজটাতে লেখা ছিল সেটা বাচ্চাটাকে পরালাম এবং বিনিময়ে তারা আমাকে 3000 টাকা দিল। আমি বললাম যে এই টাকা আমি নিতে পারবো না। ওনারা কিছু একটা বলা বলি করছেন এবং তারপরে আমার গায়ের সাদা কাপড়টা নিয়ে নিলেন, আমাকে আবার শুইয়ে দিলেন। মহিলাগুলো চলে গেলেন। মাথার পাশে যে ছিল সে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার আর কিছু মনে নেই। ঘুম ভাঙলো 6টা 34-এ।
আমি কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি আজ আমিও জানি না। এবং পরদিন সকালে আমার জ্বর ছিল না। ডক্টর খুব অবাক, কারণ এই জ্বর খুব মারাত্মক এবং লং টাইম থাকে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার দেখি যে বালিশের নিচে ৩,০০০ টাকা। কিন্তু তার কদিন পর সেই যে টি শার্টটা, ওটা আচ্ছা, যে কাপড়টা পরিয়েছিলেন তার আগে একটা টি শার্ট তারা খুলে নিয়েছিলেন এবং সেই টি শার্টটা সত্যি পাওয়া যাচ্ছিল না। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন এবং ভূত এফএমের সবার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, ব্যাপারটা খুব অদ্ভুত এবং আমি ধরে নিলাম যে পুরো জিনিসটা স্বপ্নেই ঘটেছে। এবং সেখানে দুটো জিনিস খুব অদ্ভুত, সেটা হচ্ছে যে ৩,০০০ টাকা কিভাবে পেলেন এবং যে টি শার্টটা ছিল সেই টি শার্টটা কোথায় গেল, সেটা তো বাসাতেই থাকার কথা, সেটাও তিনি পান নাই। সুতরাং এই ব্যাপারটার মধ্যে একটা অসামঞ্জস্য আছে এবং আসলেই এই ব্যাপারটা যদি আপনাদের কাছে কোনো সমাধান থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি বুঝিনি এবং আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা খুবই অদ্ভুত। হ্যাঁ, আমি পুরো ঘটনা পড়ার সময় বারবারই আমার মনে হচ্ছে পুরো জিনিসটা স্বপ্নে ঘটছে। পরে টাকা এবং টি শার্টের হিসাবটা আমি সত্যিই মিলাতে পারিনি। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব, তবে তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। যাওয়ার আগে জানিয়ে যাই, আমাদেরকে যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠান আমাদের কাছে। জানিয়ে দিন আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের দেশের বাইরে রয়েছেন যে সমস্ত লিসনার, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। অ্যান্ড ফাইনালি যেটা বলবো যে যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhootfm.russell। আমরা চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে, ফিরে আসছি একটু পরেই। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে ভ্যালেন্টাইন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা। এবং সেই সাথে 14 তারিখ মানেই আমরা ঢুকে পড়লাম ওয়ার্ল্ড কাপে এবং আপনারা জানেন যে শুরু হয়ে যাবে, ভোর থেকেই শুরু হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ। এবং ফুর্তি আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী লিসনারের কাছে এবং আমাদের গেস্টের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। আরেকবার বলেন প্লিজ, আপনার নামটা আরেকবার বলতে হবে। হ্যালো লিসনার্স, আমি রূপন, আমি এসেছি মিরপুর থেকে। শুনি আপনার ঘটনা শুনি। আমার ঘটনাটি হচ্ছে বেসিক্যালি আমি গত বছরের ডিসেম্বরের দিকে আমার বাবাকে পিক করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম। তো তখন আমার বাবার ফ্লাইট কিছুটা লেট করে। তখন আমাদের গাড়ির পাশের গাড়ির যে ড্রাইভার ছিল ওনার কাছ থেকে আমি বেসিক্যালি ঘটনাটি শুনেছি। তবে ঘটনাটা হচ্ছে অনেকটা এরকম, উনি রাতের বেলা প্রায় 11টার দিকে যাত্রী নিয়ে আপনার ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল। তো যাত্রী হিসেবে ওনার সাথে ছিল একজন ভদ্রলোক, ওনার ওয়াইফ এবং ওনার 5 বছর বয়সের একটি ছেলে। তো ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে রাসেল ভাই আমি একটু বলিনি, তখন ছিল শীতকাল আর অনেক সত্যকর হচ্ছিল। তো উনি যেটা আমাকে বলছিলেন সেটা হচ্ছে গাড়ির হেডলাইটের আলো দেওয়ার পরেও আপনার এক হাত দূরও কি ছিল সেটা তেমন একটা বোঝা যাচ্ছিল না। কিন্তু ওনারা অনেক এক্সপার্ট আর অভিজ্ঞ থাকার কারণে আর পথঘাট খুব ভালো করে চেনা থাকার কারণে তারা খুব ওনার কোনো সমস্যা হচ্ছিল না। আচ্ছা। তো কাঁচপুর বিচ পার হওয়ার পর মদনপুর নামে একটা জায়গা আছে। তো ওখানে ওনার যে যাত্রীরা ছিল ওনারা ডিনার করেনি রাতের বেলা। তো তখন ওনারা তাকে বললেন যে আমরা তো ডিনার করিনি, আশেপাশে কোনো হোটেল আছে কিনা। আর রাস্তায় হাইওয়েতে প্রায় সময় রাতের বেলা কিছু হোটেল খোলা থাকে, সাধারণত রাস্তাঘাটে যেসব ট্রাক বা এই টাইপের গাড়ি চলাচল করে তাদের জন্য। তো উনি বলেননি ওখানে হোটেল ছিল, কিন্তু উনি বলেননি কারণ ওনার কথা মতে যেটা শুনেছি আমি সেটা হচ্ছে এই জায়গাটা বেশি একটা ভালো ছিল না। সেখানে আপনার প্রায় সময় ডাকাতি প্লাস টুকটাক কিছু ইনসিডেন্ট হতো। তো উনি তাদেরকে বললেন যে সামনে দেবিদ্বারের কাছে আর কিছু একটা জায়গা আছে, সেখানে ভালো হোটেল আছে, সেখানে না হয় আমরা একসাথে ডিনার করবো, সমস্যা নেই। তো রাসেল ভাই এর কিছু দূর যাওয়ার পর আপনার প্রায় তখন রাতে 4টা বাজে আর কুয়াশা কিছুটা কমে এসেছে। আর আপনার আশেপাশে ছিল, রাস্তার পাশে ছিল আপনার ধানি জমি আর রাস্তার পাশে গাছ ছিল।
তো তারা যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে রাস্তা থেকে কিছু দূরে আপনার হেডলাইটের আলো তো যতটুকুনি বুঝতে পারলেন যে রাস্তার উপর কিছু একটা দাঁড়িয়ে আছে। তো রাসেল ভাই প্রায় সময় রাতের বেলা আপনার কুকুর কিংবা শিয়াল টিয়াল রাস্তার উপর চলে আসে, তো উনি ভাবলেন সেরকম টাইপের কিছু একটা হবে। কিন্তু যতই কাছে গেলেন উনি যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে যে জিনিসটা আসলে কুকুর কিংবা শিয়াল এই টাইপের কিছুই ছিল না, জিনিসটা ছিল একটা মানুষ, আপনার শীর্ণ দেহের মানুষ। মানে সেই মানুষকে হয়তো দূর থেকে বোঝা যাচ্ছিল না, যখন কাছে এসেছেন তখন বোঝা যাচ্ছে জিনিসটা একটা মানুষ আপনার রাস্তার উপর ক্রল করে সামনের দিকে এগিয়ে আসছে। আর জিনিসটা এমন না যে ওনাদের গাড়ির দিকে তাকিয়েছিল, জিনিসটা তাকিয়েছিল নিচের দিকে, মাটির দিকে, অনেকটা ক্রল করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। তো উনি প্রচন্ড ভয় পেলেন। উনি যেটা করলেন গাড়ির গতি কমিয়ে ওটাকে পাশ কাটিয়ে গেলেন। তো মোটামুটি জিনিসটা ওনার যাত্রীরা সবাই দেখেছে, সবাই মোটামুটি ভয় পেয়েছে। তো তার কিছুক্ষণ পরে, ধরো 15 থেকে 20 মিনিট পরের ঘটনা, কুয়াশা মোটামুটি তখন আরো কিছুটা কমেছে। তখন উনি যেটা ফিল করলেন সেটা হচ্ছে উনি যতটুকু বুঝতে পারলেন ওনার থেকে কিছুটা দূরে আপনার গাছের আড়ালে দুজন মানুষ, ঠিক মানুষ না, অনেকটা শ্যাডো টাইপের কিছু একটা আপনার বস্তা একটু নিয়ে নাড়াচাড়া করছে। তো দেন উনি যেটা করলেন, উনি প্রচন্ড ভয় পেলেন। আর ওনার যে যাত্রী ছিল, ওনার ভদ্রলোক, উনি করলেন কি, ওনার কাঁধে হাত রেখে বললেন, ভাই আপনি গাড়ি চালিয়ে যান, আপনি গাড়ি থামেন না, যাই হোক আপনি গাড়ি চালাতে থাকেন। তো আরেকটু সামনে আসাতে উনি যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে তারা ওই বস্তা খুলে কিছু একটা জিনিস আপনার রাস্তার উপর ফেলে দিল, বস্তাটাকে উপর করে জাস্ট। আচ্ছা। তো উনি এই যখন আরো কাছে আসলেন তখন যেটা বুঝলেন যে তারা বস্তা থেকে যেসব জিনিসগুলো ফেলেছে সেগুলো হচ্ছে আপনার মানুষের কাটা হাত পা আর হচ্ছে আপনার রক্ত। তো উনি ভয় পেলেন প্রচন্ড, আর কিছু করার ছিল না, উনি এগুলোর উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন ওই সময়। আসলে এরপর আর কোনো ঘটনা ঘটেনি, মানে কোনো প্যারানর্মাল ঘটনা শেষ মানে তারপরে আর ঘটেনি, কিন্তু ওনারা পার হয়ে চলে এসেছিলেন। আমার মনে হয় যে এখন অনেকেই হয়তো ড্রাইভ করছেন, রাস্তায় রয়েছেন, এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে রাস্তায় থাকার সময় যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটে তাহলে কেমন লাগবে আপনার। আমরা সেই বিষয়ে আসবো, তবে তার আগে আরেকটা ঘটনা শুনবো আমরা জুনায়েদের কাছ থেকে, এবং জুনায়েদের আরেকটা অনেক মজার স্টোরি রয়েছে। তার আগে আমি একটা ছোট্ট ঘটনা শুনিয়ে দিই আপনাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আমার নাম শিমুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ বর্ষে পড়ছি। তাকে শাহজাহানপুরের স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব হবে না বিধায় আমি ঘটনাটি যদি পড়ে শোনান আপনার যদি ভালো লাগে। ঘটনাটি আমি শুনেছি আমার বড় ভাইয়ের কাছে, যিনি এই ঘটনার শিকার। তিনি আমার ভাইয়ের বন্ধু, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন এবং আলাদা ডিপার্টমেন্টে। ঘটনাটি ঘটে 2002 বা 2003-এর দিকে, আমার ঠিক মনে পড়ছে না। বড় ভাইয়ের বন্ধু থাকতেন একটা হলের নাম আমি বলছি না, সেখানেই ঘটনাটি ঘটেছে। বলে রাখি, এই সময় ওই হলে এবং হলের আশেপাশে সামনের রাস্তায় এ ধরনের অতি প্রাকৃতিক ঘটনা প্রায়ই ঘটত, এবং সেই সব ঘটনা চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশিত হতো। হলের পরিবেশটা একটু বর্ণনা দেই। সেই সময়টা হলের সামনের দিক ছাড়া সব দিকেই ছোট পাহাড়ি টিলা বা ঘন জঙ্গলে ভর্তি ছিল। এখন তেমনটা নেই। ঘটনার শিকার ভাইটি হলের ভেতরের দিকের একটি ব্লকের শেষ কোণার একটি রুমে থাকতেন, এবং তিনি তার রুমে একাই থাকতেন। এমনিতেই তার সাথে বিভিন্ন সময় ছোটখাটো ঘটনা ঘটতো, যেমন রুমের জিনিসপত্র এলোমেলো হয়ে যাওয়া, যেটা যেখানে রাখা হতো সেটা পরে আর সেখানে না পাওয়া, এবং বিষয়গুলো তিনি তেমন একটা গুরুত্ব দিতেন না। কিন্তু একদিন তার সাথে ঘটল ভয়াবহ ধরনের ঘটনা। রুমে তিনি নিজেই রান্না করে খেতেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি ভাত রান্না করলেন আর 2 টুকরো মাছ ভাজি করলেন। রান্না শেষ হতেই এশার নামাজের সময় হওয়ায় তিনি খাবার ঢেকে রেখে হলের মসজিদে নামাজ পড়তে যান, এবং ফিরে এসে দেখেন মাছ ভাজার কড়াইয়ের ঢাকনা এবং একদিকে কাত হয়ে পড়ে আছে এবং 1 টুকরো মাছ নেই। হলে বিড়ালের খুব উৎপাত ছিল। তিনি ভাবলেন হয়তো বিড়ালই কাজ করেছে। তিনি কি যেন ভেবে মানে বাকি মাছটা দিয়ে ভাতটা খেয়েও ফেললেন, এবং তিনি একটু অন্য মনা হয়েই খাচ্ছিলেন। খাওয়া শেষ হতেই হঠাৎ তিনি প্লেটের পাশে খেয়াল করে দেখলেন যে খাওয়ার সময় মাছের যে কাঁটাগুলো বেছে বেছে তিনি প্লেটের পাশে রাখছিলেন সেখানে একটি কাঁটাও নেই। বাতাসে পড়ে গেছে ভেবে তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন কোথাও কাঁটা নেই। এবার তিনি কিছুটা ধাক্কা খেলেন। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে পড়ালেখা করে তিনি শোয়ার আয়োজন করছেন, তখনও তার মাথায় কাঁটা উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা ঘুরতে থাকলো। তিনি কিছুতেই বিষয়টা মেলাতে পারছিলেন না। যাই হোক, এই বিষয়ে আর চিন্তা না করে তিনি মশারি টানিয়ে
বিছানায় শুয়ে পড়লেন এবং বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর তিনি চিত হয়ে শুলেন এবং চোখে ঘুম চলে আসছিল। হঠাৎ তার বুকে প্রচন্ড চাপ অনুভব করলেন তিনি। মনে হলো বুকের ওপর ভারী কিছু একটা এসে পড়েছে। তার পরপরই রোমশ দুটি হাত প্রচন্ড শক্তভাবে তার গলা চেপে ধরল এবং তিনি তার গলা ছাড়ানোর জন্য ওই জিনিসটাকে ধরলেন। তার মনে হলো সেটার পুরো শরীর মুরগির মতো পশমে ঢাকা। তিনি বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করেও জিনিসটা ছাড়াতে পারছিলেন না এবং এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ফজরের আজানের সময় তখন যখন তার জ্ঞান ফেরে তিনি নিজেকে আবিষ্কার করেন ফ্লোরে এবং চারপাশে দেখতে পান তার পুরো রুমটি অগোছল অবস্থায় পড়ে আছে, যেন প্রচন্ড ঝোড়ো বাতাস বয়ে গেছে তার রুমের মধ্য দিয়ে, আর এখানে সেখানে বেশ কিছু পশম ছিটিয়ে টিটিয়ে রয়েছে। তখন তার পাশের রুমের বন্ধুরা তার দরজায় নক করেন এবং তিনি দরজা খুলে দিলে তার বন্ধুরা বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন, কারণ তাকে পুরোপুরি বিধ্বস্ত দেখাচ্ছিল। বন্ধুরা জানায় রাতে তার বিকট চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। তারা এসে তখন যখন দরজা নক করলেও তিনি দরজা খোলেননি এবং ভেতর থেকে আর কোনো সারা শব্দ না পেয়ে তারা চলে যায়। রাতে কিছু হয়েছিল কিনা জানতে চাইলে তিনি কিছু হয়নি বলে নামাজ পড়তে চলে যান। সেদিনই তিনি রুমটি ছেড়ে দিয়ে চলে যান এবং একটি ব্যক্তি মালিকানাধীন কটেজে থাকার ব্যবস্থা করেন। এই ঘটনার বহুদিন পর পড়ালেখার পাঠ চুকিয়ে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় তিনি তার সেই বন্ধুদের একজনকে ডেকে ঘটনাটি শেয়ার করেন এবং তিনি তার শার্ট খুলে বুকের উপরে ধারালো নখের সেই আঁচড়টাও দেখান, যা ওই রাতে ওই অদ্ভুত জিনিসটির আক্রমণের পর থেকে তিনি বয়ে বেড়াচ্ছিলেন। এই ছিল ঘটনা এবং এরপরে জানা যায় যে অনেকেই ওই রুমে থেকে নানান ধরনের অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলেন। আপনি চিন্তা করে দেখুন যে আপনার ঘরের ভেতরে এরকম ধরনের একটা ঘটনা যদি ঘটে, হঠাৎ করে আপনি প্রচন্ড বুকে ব্যথা অনুভব করছেন এবং সেই ব্যথা অনুভব করার পরে তারপর আপনি হঠাৎ করে আবিষ্কার করলেন যে আপনি যে প্রাণীটির গায়ে হাত দিয়েছেন বা যা কিছুই হোক না কেন যার গায়ে হাত দিয়েছেন সেটা তার সমস্ত শরীর মুরগির পশমের মতন, এবং তারপরে যদি এই একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং আপনি যদি বহুদিন পর্যন্ত এমন একটা ক্ষত নিয়ে বেড়ান যেটা সব কি বলবো, যেটা সারা জীবনের জন্য আপনার সাথে থেকে আপনার বয়ে নিয়ে বেড়াতে হবে, তাহলে কেমন লাগতো আপনার? একটু ভেবে দেখুন এনভায়রনমেন্ট তার ঘটনা। ইন দ্য মিন টাইম আপনারা SMS করুন, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফেসবুকে আপনার তো অ্যাড্রেস জানেন, তারপর জানিয়ে দিচ্ছি www.facebook.com/radio.furti www.facebook.com/bhutfm.russell। লাইক দিয়ে আপনারা এই পেজ দুটোতে কমেন্ট করতে পারেন। চলে যাচ্ছি আমরা জুনায়েদের কাছে। হ্যালো লিসনার্স अगेन। হ্যাঁ, যে ঘটনাটা আমি বলতে চাবো আজকে ভূত এফএমে, যে খুবই একটা ইউনিক অ্যান্ড খুবই অদ্ভুত একটা ঘটনা, যেটা স্কুবা ডাইভিং নিয়ে হয়। ওকে, বেসিক্যালি এটা ওয়াটার ডাইভিং যেটা হয়, পানির নিচে যারা যায় ওদেরকে নিয়ে রিলেটেড কিছু ঘটনা আছে। সো বেসিক্যালি ঘটনাটা হয় আমার একটা ফ্রেন্ডের চাচার সাথে, যেটা টার্কিতে হয় ঘটনাটা। তো ঘটনাটাতে হয় কি, তো ওরা একটা ইনস্টিটিউট থাকে, তো ওরা নতুন ট্রেনারদেরকে ট্রেন করার জন্য টার্কিতে একটা ইনস্টিটিউটে ট্রেনিং করে। তো ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, ওদেরকে প্র্যাকটিস করানোর জন্য একটা কোস্টে যায় ওরা, একটা সমুদ্রের কাছে যায়, সব স্কুবা ডাইভিং এর টিমদেরকে নিয়ে যায়, ওরা প্র্যাকটিস করবে আর কি। ফার্স্ট স্কুবা ডাইভিং ওদের যে সেশনটা হয়। সো তুর্কির একটা সিটি আছে, সিটি থেকে কিছু কিলোমিটার দূর, আই গেস 50 কিলোমিটার দূর একটা কোস্ট আছে, একটা সুন্দর একটা সি আছে। সো বলতে হবে স্কুবা ডাইভিং এ যারা যাচ্ছে তাদের টিমের মধ্যে ছিল 4-5 জন, ঠিক আছে, 5 থেকে 6 জন ছিল আই গেস। তো তার মধ্যে ছিল 2-3 জন ট্রেনার আর 4 জন যারা নতুন ট্রেনি ছিল আর কি, বুঝছেন? আচ্ছা, সো এইভাবে ছিল। তো ওরা উদ্দেশ্য নিল কি যে ওরা কোস্টে যায়, ওরা স্কুবা ডাইভিং পারফর্ম করবে ফার্স্ট ওখানে, হ্যাঁ তুর্কিতে আর কি। তো যাওয়ার পর রাস্তায় হাইওয়েতে যায়, ওরা সব ফ্রেন্ড মিলে সব স্কুবা ডাইভিং টিমটা যায়। তো যাওয়ার পর রাস্তা একটা গ্যাস স্টেশনে থামে আর কি, পেট্রোল পাম্পে। নামাজের টাইম হলো, অনেকে নামাজ পড়তে নামছিল গাড়ি থেকে, অনেকে রিফ্রেশমেন্টের জন্য গ্যাস নেওয়ার জন্য, অনেকে পেট্রোল নেওয়ার জন্য, যেটা হয়। তো হওয়ার পর যে আমার ফ্রেন্ডের চাচাটা থাকে, তো উনি কি করছে, ব্যাগডালা পিছনে ব্যাগডালা যায় খুলছে, তো ওখানে অনেকগুলি অক্সিজেন সিলিন্ডার ছিল, ওগুলি কিছু ঠিক করতেছিল আর কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছিল আর কি। তো করার পর ওখান থেকে হঠাৎ করে একটা মুরব্বী একটা লোক আসে ওখানে। ওই লোক ওনার চাচাকে জিজ্ঞায়, বাবা তোমরা কই যাচ্ছ? আচ্ছা, তো বলে এই তো আমরা যাচ্ছি এখানে, তোমরা স্কুবা ডাইভিং করতে যাচ্ছ রাইট? বলে হ্যাঁ আমরা এরকম যাবো, আজকে আমাদের ফার্স্ট টাইম আমরা করবো আর কি।
তো আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, ওই যে কোস্টে যে সিতে যাচ্ছ তোমরা, যেখান থেকে সিটা 3-4 কিলোমিটার দূরে যায় নিচে দেখবা, ওই 80 ফিট নিচে ওখানে দেখবা ওখানে অনেক বড় একটা শিপ আছে। হ্যাঁ, তোমরা ওখানে যে তোমরা দেখতে পারবে, এই জিনিসটা অনুভব করতে পারবা। তো চাচাটা বললো ফাইন। উনি যে ওনার ট্রেনারদেরকে বলে, ট্রেনাররা বলে কি যে হ্যাঁ আমরা তো জানি ব্যাপারটা, বাট আমাদের এটা অ্যালাউড না, তোমাদেরকে ফার্স্ট টাইম 80 ফিট নিচে নিয়ে যাওয়ার কিন্তু আমাদের পারমিশন নাই, যেহেতু তোমরা ফার্স্ট টাইম স্কুবা ডাইভিং করতেছো। তো সামহাউ অনেক রিকোয়েস্ট করার পর তারপর সামহাউ ওরা এগ্রি হয়। ওকে, তো ওরা বোটটা এমন ছিল আসলে প্লাস্টিকের যে বোটটা হয় না, আই ফরগট দ্য নামটা ভুলে গেছে আর কি। সো ওই বোটে করে 3-4 কিলোমিটার কোস্ট থেকে পানির মাঝখানে একদম সমুদ্র 3-4 কিলোমিটার যায়, থামে যায়। ওকে, থামে যাওয়ার পর ওখান থেকে ওরা সবাই আস্তে আস্তে, ট্রেনারটা আগে লাফ মারে, তারপর ওদের যারা যাদেরকে ট্রেনিং দিতেছিল ওরা আস্তে আস্তে 4 জন করে নামে পানিতে, আর একজন রাসেল ভাই যেটা স্কুবা ডাইভিং একজন বোটে থাকবে, মানে উনি অবজার্ভ করবেন, কোনো এমার্জেন্সি ওদের হাতে একটা সুইচ বাটন থাকে, যদি কোনো এমার্জেন্সি নিচে হয় ওরা সুইচ বাটন টিপলে প্রেস করলে উপরে খবরটা চলে যাবে এবং তারপরে উনি ওদেরকে রেস্কিউ করবে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে আর কি। তো এরকম হওয়ার পর ওরা যায় ওই 3-4 কিলোমিটার ওখানে যায়। ওরা জানে, ট্রেনারটা জানে এখানে অনেকে আছে, বাট ওরা নতুন যারা ডুবতো ওদেরকে তো এত নিচে নিয়ে যাবে না, বাট অনেক রিকোয়েস্ট করছে, অনেক করার পর তারপর সামহাউ মানছে, এগ্রি করছে। সরে বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের ফার্স্ট টাইম চলো আমি তোমাদেরকে নিয়ে যাই। তো যখন ওরা পানির নিচে যায় 80 ফিট নিচে, তো ওরা যত টিম 5 জন ছিল আর কি। তো ফার্স্ট যে ট্রেনারটা থাকতো, তারপর থাকতো 3 জন যারা নতুন শিখতেছে আর কি। ওরা ক্লকওয়াইজ মানে সার্কেল করে ঘুরে ঘুরে পানির নিচে 80 ফিট নিচে যাবে আর কি। আর লাস্টের দিকে থাকতো আরেকটা ট্রেনার। আচ্ছা, তো ওরা এমনি সিরিয়াল করে নিচে যায়। 80 ফিট নিচে যায়, দেখে একটা বোট মানে একটা শিপ সত্যি আছে। এটা মানে সবাই জানে যে ওখানে আছে। আচ্ছা, কিন্তু এটা অ্যালাউড না আর কি ওদের ফার্স্ট ট্রেনিং সেশনে ওটা ভিজিট করা বা ওখানে যাওয়া। হ্যাঁ, ফার্স্ট ট্রেনিং সেশনে তো কখনোই অ্যালাউ না 80 ফিট নিচে পানির। তো ওরা যায়, নিয়ে যাওয়ার পর যখন ওরা বোটের আশেপাশে ঘুরে, তারপর তো ট্রেনারটা ছিল পানির একটু উপরে, বোটের শিপের উপরে মানে দাঁড়ায় অবজার্ভ করতেছিল ওদেরকে। ওদের 4 জনকে বললে কি তোমরা যে সার্কেল করো, ঘুরো, তোমার সমস্যা নেই, শিপের আশেপাশে ঘুরো। তো ওরা নিয়মিত শিপের আশেপাশে ঘুরছে। অনেক পুরানো শিপ, 18 সেঞ্চুরি শিপ হবে ওটা, কাঠের শিপ আর কি। তো নিচে যাওয়ার পর ওখানে একটা শিপের মাঝখানে একটা ছিদ্র ছিল। তো আমার ফ্রেন্ডের চাচা কি করছে, ওই ছিদ্র ওখানে যে ঘুরে ওই ছিদ্র ওখানে উকি মারছে যায় একটা। আচ্ছা, উকি মারে, যেটা মানে সবচেয়ে উইয়ার্ড একটা জিনিস যেটা দেখালো, দ্যাট ওই লোকটা যাকে হাইওয়েতে দেখছিল লাস্ট টাইম, কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগে যখন দেখছিল, ওই লোকটা ঠিকই নিজের ওয়াইফ আর নিজের ছেলে মেয়েদের সাথে বসে আছে নিচে। ওকে, আর ওটা দেখে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়, পানির মধ্যে আর কি। পানির মধ্যে যখন সেন্সলেস হয়ে যাচ্ছে, পানির নিচে পড়ে যায় আর কি। তখন সব মানে ওরা দেখছে, দেখার পর ওরা সবাই দেখে উঠায় ওকে সামহাউ উপরে পর্যন্ত নিয়ে আসার পর তখন আর কি আসলে বিকাল আর কি, মানে তখন সন্ধ্যার দিক আসতেছে আর কি। তো ওখান থেকে ব্যাক করতে করতে হঠাৎ করে রাসেল ভাই ওই শিপটা মানে যে বোটে রিটার্ন করতেছে, ওই বোটটা শেষ, মানে ফুটা হয়ে মানে বাস্ট হয়ে গেছে আর কি। প্লাস্টিকের যেটা বোটটা ছিল, নামটা ভুলে গেছি কি বললো ওটারে। তো হয় মানে হওয়ার পর তো সব ওদের ইকুইপমেন্টস যা ছিল সব পানিতে নিচে চলে গেছিল। এখন আপনাকে 3 কিলোমিটার আপনাকে সাঁতার করে মানে যেখানে যে কোস্ট আছে ওখানে আসতে হবে, পানি 3 কিলোমিটার সুইমিং করতে। এটা কোনো বড় ব্যাপার না আসলে, হঠাৎ করে হয়েছে, বিরাট ব্যাপার, অনেক কষ্ট ছিল। আর আপনার যে ইকুইপমেন্ট ছিল ওগুলি তো রাখতে হবে সাইডে, না কোনো ইকুইপমেন্ট তো রাখার জায়গা নাই। তো সামহাউ 3-4 জন 5-6 জন ট্রেনার মিলে সামহাউ সুইমিং করে, ওদের যেটা স্কুবা ডাইভিং এ যেটা ট্রেনিং দিয়ে থাকে, সামহাউ সুইমিং করে কোস্ট পর্যন্ত চলে আসে। আসার পর সে যে চাচাটা ছিল অনেক শিভার করতেছে, অনেক কাঁপতেছিল। তোকে জিজ্ঞাসা কি হলো, বলে আমি যে লোকটাকে গ্যাস স্টেশনে দেখলাম আপনার ব্যাপারে, বলে ওই লোকটাকে আমি নিচে দেখছি শিপের ভিতরে সে বসে আছে। একটা মহিলা ছিল, 2টা বাচ্চা ছিল, ওরা ঘোরাঘুরি করতেছে। নিজের চোখে দেখছেন এটা। তারপরে তো দেখতে পানি যে সিনারিটা ছিল বলে শ্যাডোর মতন বসে আছে, নর্মাল মানুষের মতন মুভমেন্ট করতেছে, অ্যাজ ইফ নর্মাল দুনিয়াতে যেটা হয় আর কি। সো ওটা দেখে সে অনেক জ্বর হয়ে যায়। তো ওরা রিটার্ন করলো আর কি। তো রিটার্ন করার পর সিটিতে আসার কিছুক্ষণ আগে তারপর আবার ওরা গ্যাস স্টেশনে থামে, মাগরিবের সময় হয় নামাজ পড়ার জন্য। হ্যাঁ, তো একটা ট্রেনার থাকে যে ওনার সাথে, যেহেতু ওনার এত জ্বর, বাকি সবাই নামাজ পড়ে আসতেছেন আর কি। তো আসার পর যেটা দেখেন রাসেল ভাই, দ্যাট ওই লোকটা আবার
জানলা থেকে বললো, মানে গাড়ির জানলার বাইরে থেকে ওনাকে বলতেছে কি, আমি তোমাকে আমার বাসায় ডাকলাম, তুমি আসলা না, আমি তো তোমাকে দাওয়াত দিয়েছিলাম, তুমি কেন আসলে না আমার বাসায়? ওকে, তো এটা দেখে সে আর মানে ওখানে আবার সেন্সলেস হয়ে যায় আর কি। আচ্ছা, তারপর সে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর পরে হওয়ার পর 2 দিন হওয়ার পর কিছু অনেক স্বপ্ন দেখতে থাকে এরকম, ওই লোকটা বারবার আসে, ওকে বলে আমার বাসায় আসো, আমার বাসায় তুমি আসে চলে গেলা, তুমি আমার বাসায় ঢুকলা না, তোমার বন্ধুদেরকেও নিয়ে আসতে, অল দ্যাট। তারপর হয়তো কি এখন বর্তমানে যেটা হয় রাসেল ভাই, উনি একটু মেন্টালি আনস্টেবল হয়ে যায়, আর এখন খালি উনি ওই কোস্টে যায় বসে থাকে সারাক্ষণ, কোনো খাওয়া নেই, কিছু নাই, ফ্যামিলিকে ছাড়া ওখানে যায় বসে থাকে। সো এটা একটা উইয়ার্ড বিষয় রাসেল, এটা অনেক উইয়ার্ড একটা ব্যাপার। বাট এখন যেটা আমি আরেকটা জিনিস বলবো, মেনশন করবো, হিস্ট্রি এটার পিছনে কি, আপনারা অনেকে বুঝতে পারবেন কি শিপটা কোত্থেকে আসলো। তো মানে এটা হিস্ট্রি হচ্ছে রাসেল ভাই, ওখানে মানে খুব বিয়ে ছিল ওই শিপের মধ্যে। 18th সেঞ্চুরিতে একটা বিয়ে হয়েছিল, ওকে, ওই বিয়েতে মানে ওই শিপটা সেল করে মানে অন্য একটা সিটি থেকে এই কোস্টে আসতেছিল আর কি। তো ঝড়ের কারণে ওই শিপটা মানে সিঙ্ক হয়ে যায়, মানে পানির নিচে ডুবে যায় আর কি। আচ্ছা, তো যারা মানে মারা গিয়েছেন আর কি, ওদেরকেই উনি লাস্টে উনি ওদেরকেই অবজার্ভ করছিলেন। এখনো রাসেল ভাই উনি ওখানে যে কোস্টে সারাক্ষণ সারা রাত বসে থাকে, সারাদিন বসে থাকে একা একা। মানে আমার ফ্রেন্ডও বলে মাঝে মাঝে অনেকে দেখছে নাকি দ্যাট উনি পানিতে এমনি উইদাউট গেছেন 80 ফিট নিচেও নাকি গেছেন, এরকম অনেকবার এরকম মানে দেখছে, এগুলো শোনা যায় আর কি। সো এটা হচ্ছে একটা ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। ইন দ্য মিন টাইম যারা আমাদের SMS করতে চান তারা চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অবশ্যই আপনি জানান যে এই ঘটনাও আছে আর কি, সেটা জানিয়ে রাখলাম আপনাদেরকে। এনিওয়েজ, চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মাসুম, এবং আমাদের বেশ কিছু অতিথিরা আজকে এখানে আছেন আপনার সাথে নিজেদের ঘটনা শেয়ার করার জন্য। আসলে কি ফ্রাইডে 13 আসলে কি আনলাকি আমরা জানি না, কিন্তু বাট এটা বলা হয়ে থাকে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশনস in modern society is the idea that Friday the 13th is unlucky. এবং Friday the 13th এটাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে in some countries, এবং এটাকে কনসিডার করা হয় আনলাকি ডে হিসেবে in western superstition। এবং আপনারা জানেন যে সুপারস্টিশন তো আপনার সম্পর্কে আপনার জানাই রয়েছে, এবং এটা তখনই হয় যখন কোনো মাসের 13 তারিখটা পড়ে ফ্রাইডেতে। আর এটা নিয়ে কিন্তু মানে এটা সত্যি হোক বা মিথ্যা হোক, এটা নিয়ে অনেক আলোচনা হয়, সবসময় হয়, এবং বেশ কিছু মুভিও রয়েছে এটা নিয়ে। এবং পৃথিবীতে আমাদের দেশে অনেক কিছু হলে আমরা বলি কুসংস্কার বা এরকম অনেক কিছু, বাট ওয়েস্টে এরকম এই ব্যাপারটা কিন্তু অনেক চল রয়েছে, এবং এটা হয়তো কিছুই না, বাট এটা নিয়ে কেন কথা উঠলো সেটা অনেক আলোচনার বিষয়। ফ্রাইডে দ্য 13 নামে একটা মুভি রিলিজ করা হয় 1980 সালে, এবং এটা ইউএসএতে, এবং মুভিটা রিলিজ করা হয় 9th মে 1980। এছাড়াও ফ্রাইডে দ্য 13th 2009-এ আরেকটা ফিল্ম হয়, এবং এটা ফেব্রুয়ারি 13th-এ রিলিজ করা হয় 2009-এ, এটাও ইউএসএতে। এবং একটা সিরিজ রয়েছে, ফিল্ম সিরিজ রয়েছে ফ্রাইডে দ্য 13th ডে অফ ডেথ। সো বুঝতেই পারছেন যে ডে অফ ডেথ এটা মানে এই ব্যাপারটা নিয়ে যে প্রচুর আলোচনার অবকাশ রয়েছে এবং প্রচুর আলোচনা হয়, সেটা বুঝতেই পারছেন। বাট আমাদের কাছে ফ্রাইডে দ্য 13th ইজ অলওয়েজ লাকি একটা দিন। সেটা হচ্ছে যে আমরা এই দিন ভূত এফএম শুরু করি, এবং আশা করছি যে আমরা আপনাদের অনেকের কাছে আজকে এবং আমাদের কাছে মানে কি বলবো, যে এটা একটা কুসংস্কারই বলবো ইনশাল্লাহ, সেইরকম বিশ্বাসী আমাদের রয়েছে।
যাই হোক, আমরা সুতরাং এই বিষয়টা নিয়ে যদি কারো জানার ইচ্ছা থাকে আপনারা জানতে পারেন, ইন্টারনেটের মাধ্যমে জানতে পারেন আপনারা, এবং অনেকেই এই বিষয় নিয়ে অনেক কিছু জানেন, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরাও পরবর্তীতে কোনো একটা দিন হয়তো এই ফ্রাইডে দ্য 13th নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা আপাতত এখন যেটা করবো, আবার ঘটনায় ফিরে যাব। আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ, কি নাম আপনার? হ্যালো লিসেনার, আমি মিজানুর রহমান সানি, আমি এসেছি দোহার কার্তিকপুর থেকে। দোহার কার্তিকপুর থেকে, ওকে, আমরা শুনি আপনার ঘটনা। হ্যাঁ, আমি যে ঘটনাটি বলবো এটি আমার সাথে না, আমার এক ভাইয়ের সাথে, মানে কি সেই ভাইয়ের সাথে শেয়ার করা ঘটনা। ভাইয়ের নাম নোমান। তিনি মালয়েশিয়া একটি হসপিটালে চাকরি করতেন। তো ওখানে এটা ছিল আপনার একটা মেডিকেল কলেজ। তো এখানে আপনার 3 স্টুডেন্ট ছিল যারা এক রুমে থাকতো, রুমমেট। এদের ফাইনাল পরীক্ষা, তো তারা পরীক্ষা দিতে যাবে, এমন সময় সকালে ড্রাইভার অসুস্থ হয়ে পড়ে। মানে তাদের নিজেদের ড্রাইভ করে যেতে হয়। তো রাস্তার মধ্যে কোনো একটা কারণে ট্রাফিক পুলিশ তাদের গাড়িটাকে স্টপ করে। এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িটাকে চাপা দেয়, এবং কি খুব মুমূর্ষু অবস্থা তাদেরকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়া হলে 2 জন ওখান থেকে মারা যায়। তাদের লাস্ট আপনার ফ্রিজ করার জন্য তাদের লাশ রাখা হয় ফ্রিজে। তো এখানেই হলো মূল ঘটনা। তো সবকিছু নর্মাল, সেদিনকেও নর্মালের মতোই ছিল। তো আপনার পরের দিন সকালে দেখা যায় যে ফ্রিজের ড্রয়ার থেকে 2টো লাশ বের করা, এবং কি লাশের মাথা থেকে আপনার সেলাই করে মাথার খুলি থেকে ব্রেনটাকে বের করা হয়েছিল। এবং কি এটা কোনো সাধারণ মানুষের কাজ না, মানে কি এক্সপার্ট লোক না হলে এটা করা সম্ভব না। এবং কি তার পাশে আর একটা লাশ, সেই লাশটার এবং কি পেটের সাইড থেকে আপনি কেটে কিডনিটাকে বের করা হয়েছিল। মানে কিডনিটাকে বের করে দেখা হয়েছিল যে এটা কি আছে বা কি, এটা সাধারণ মানুষের কাজ না, বা সাধারণ মানুষ এটা করতে পারবে না। তো এটা আপনার সিসি ক্যামেরায় ধরা পড়ে যে 2টা কালো ছায়ার মতো, মানে কি কোনো রংহীন, মানুষের মতো না, এবং কি অস্পষ্ট ছায়ার মতো ওখানে দাঁড়িয়ে কি যেন, মানে কি অনেকক্ষণ বেশ কিছু সময় ধরে ওখানে দাঁড়িয়েছিল, এবং দাঁড়িয়ে কোনো কাজ করছে, এরকমটা মানে কি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তো এই ঘটনাকে মানে কর্তৃপক্ষরা মানে কি ধামাচাপা দেওয়ার জন্য এই বিষয়টাকে ওখানেই সবাই কি করে ফেলে যে এই বিষয়টা যেন কোনো মতে যেন বাহিরে যেন প্রকাশ না করে, প্রকাশ না পায়। হসপিটালের একটা মান সম্মান একটা ব্যাপার স্যাপার আছে, এই কারণে ওই বিষয়টা ওখানেই থাকে। তো নোমান ভাইয়ের কাছ থেকে শোনা, সে ওখানে চাকরি করতেন, কোনো এক পর্যায়ে সেই ঘটনাটা জানতে পারেন যে এরকম একটা ঘটনা এই হসপিটালে ঘটে গেছে। এই ছিল আপনার ঘটনা, রাইট? ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আগেও আরেকটা মানে ফ্রাইডে 13 নিয়ে ঘটনা করছিলাম, এবং আমি একটা স্টাডি দেখলাম। সেই স্টাডিটা খুব অদ্ভুত টাইপের আসলে। সেটাতে এরকম ভাবে বলা হচ্ছে যে ফ্রাইডে 13 আসলে ভয়ঙ্কর কিছু না, যদিও একটা রিসার্চ করা হয়, এবং রিসার্চে দেখা গেছে যে ওই দিন লন্ডনে অ্যাক্সিডেন্ট রেট অনেক বেশি, বাট তারপরেও বলা হচ্ছে যে এটা আনলাকি কিছু না। ওকে, যাই হোক, আমি আরেকটা ঘটনা পড়ি। এই ঘটনাটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, এবং তিনি লিখেছেন যে তার নাম হচ্ছে ময়না। তিনি মিশিগানে থাকেন, ইউএসএ তে, এবং তিনি বলছেন যে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো তার রিসেন্টলি ঘটা একটা ঘটনা। আমি যে এলাকায় থাকি সেই সিটির নাম হচ্ছে ডিট্রয়েট, এবং এই সিটিতে এই সিটির অলিতে গলিতে অনেক পরিত্যক্ত ঘর আছে। কিছু সম্পূর্ণ জ্বালিয়ে দেয়া হয়েছে, আর কিছু অর্ধ জ্বলন্ত অবস্থায় রয়েছে। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই, এবং ঘটনাটি 4 দিন আগে রাতে হঠাৎ স্নোফল শুরু হয়, এবং নিয়ম অনুযায়ী স্নো পড়লে আমাদের নিজেদের বাড়ির হাঁটার রাস্তাটা ক্লিন করতে হয়, না হলে পুলিশ টিকেট দেয়। যাই হোক, আমি আনুমানিক রাত 3টায় হাঁটতে থাকি একটা বেলচা নিয়ে, এবং স্নো ক্লিন করতে বের হই। তখনও অনেক স্নো পড়ছিল। আগে থেকে বলে রাখা ভালো যে আমার বাসাটা 4 রাস্তার মোড়ে, এবং স্নো ক্লিন করার এক পর্যায়ে দেখি 3-4 বছরের একটা বাচ্চাকে নিয়ে এক মহিলা হেঁটে আসছে ঠিক আমাদের সামনের রাস্তা ধরে। এবং এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। সেটা হচ্ছে যে স্নোয়ের সময় সবার নাক মুখ কভার করা থাকে, তাই কারো চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, এবং ওরা একটু কাছে আসতেই মনে হলো যে ওরা আমার সামনের ঘরে থাকে। আমি মহিলার দিকে তাকিয়ে বললাম, হাই, হাউ আর ইউ? মহিলাটা কিছুই বলল না, উল্টা আমার দিকে তাকিয়ে রইল। আমি আবারও বললাম, হাই। এবার ওই মহিলাটা কিছু বলল না, এবং আমি কিছুটা বিব্রত বোধ করলাম। তারপরও অত বেশি খেয়াল না করে আবার কাজে লেগে পড়লাম।
2 মিনিট পর হঠাৎ পেছন ফিরে দেখি দুজনই ভ্যানিশ। 2 মিনিটের ভেতর এত স্নোর মধ্যে এত জলদি কোথাও যাওয়া পসিবল নয়। এই কথা মাথায় আসতে আমি ডিসাইড করলাম যে বাসায় চলে যাব। যেই না বাসায় যাওয়ার জন্য পা বাড়িয়েছি তখনই দেখি স্নোর মধ্যে একজন বড় মানুষ অ্যান্ড একজন ছোট আকৃতির বাচ্চার উল্টা পায়ের ছাপ, যেন মনে হচ্ছিল যে কেউ একটু আগেই আমার সামনে থেকে সোজা হেঁটে চলে গেছে, মানে যেদিকে যাচ্ছে মানে ঠিক উল্টা দিকে হেঁটে চলে গেছে আর কি। কিন্তু ওই মা আর বাচ্চা সোজা পথ ধরে আমার দিকে হেঁটে আসছিল, এবং তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের পা ঠিক ছিল না, ওদের পা উল্টা ছিল। এই কথাটা মাথায় আসতেই আমি এক দৌড়ে বাসার দিকে চলে যাই, এবং রাতে আমার প্রচন্ড জ্বর আসে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাসার সামনের বাসায় পুলিশের অ্যাম্বুলেন্স। কি হয়েছে জিজ্ঞেস করতেই আমাকে আমার ভাইয়া বললেন যে সামনের বাসায় নাকি হাজব্যান্ড তার ওয়াইফকে এবং তার ছোট বাচ্চাকে মার্ডার করেছে, এবং সেটা ঘটেছে রাতের বেলায়। দেন তাদেরকে অর্ধ পোড়া একটি বাসার ভেতরে বেসমেন্টে মাটি খুঁড়ে কবর দেওয়া হয়েছিল। আর ওই অর্ধ পোড়া বাসাটাকে খেয়াল করলাম কালকে রাতে যেই রাস্তা ধরে ওই অস্থির মা আর বাচ্চা যে রাস্তা ধরে আমার দিকে আসছিল ওই বাসাটার রাস্তাটাই। এবং আমি এখনো অসুস্থ। আমার মা আমাকে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, এবং হুজুর আমাকে পানি পড়া আর কিছু সরিষার দানা আমার রুমে ছিটিয়ে দিতে বলেছেন, এবং আত্মা খারাপ জিনরা নাকি সরিষার দানা এই যে স্মেলটা রয়েছে সেই স্মেলটা সহ্য করতে পারে না, এবং এটাই ছিল তার ঘটনা, এবং পরে শোনাতে বলেছেন। এবং ব্যাপারটা হচ্ছে যে খুবই অদ্ভুত একটা ঘটনা, যে ঘটনাটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে তিনি প্রথমে দেখলেন উল্টো পায়ের ছাপ, এবং তিনি যখন দেখলেন যে মহিলাগুলো আসছে এবং বাচ্চা এবং মহিলা যাদেরকে হত্যা করা হয়েছিল, যাদেরকে খুন করা হয়েছিল, ঠিক যে বাসায় মার্ডার হয়েছিলেন তারা সেই বাসার দিক থেকে কিন্তু তারা আসছিলেন, এবং পায়ের ছাপ পড়েছিল আবার উল্টা। আবার সকালে জানা গেল যে সেই বাসায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমি জানি না যে কিসের আলামত এটা কিসের সাইন, কেন ইনি এই দৃশ্যটা তিনি দেখলেন, এবং তার মানে কি আসলেই উনি উপলব্ধি করতে পেরেছেন ওই সময় কি আসলেই তার মা এবং বাচ্চার আত্মা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল এবং উনি সেটা দেখেছেন, এরকম কিছু, নাকি আরো ভয়াবহ কিছু, নাকি আরো স্বাভাবিক কিছু, সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন। আপনারা ইমেলের মাধ্যমে, ফেসবুকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই। কিন্তু আমার কাছে এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে এবং খুব ভালো লেগেছে। আমাকে ইমন রেজা যে হ্যাঁ এটা আনলাকি, তাহলে তো অবশ্যই আনলাকি। আপনি মানে এটা পুরোপুরি আপনার উপরে আসলে। হ্যাঁ, এবং আমি সবচেয়ে বড় কথা যেটা, আমি আসলে এটা আনলাকি কিনা সেটাও বলতে চাই না, লাকি কিনা সেটাও বলতে চাই, আমি আসলে জিনিসটা নিয়ে ভাবতে চাই না। ওকে, আমরা ঘটনায় চলে যাই। ওকে রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে একটা মর্গের নিয়ে অ্যাকচুয়ালি। সো একটা পুলিশ কনস্টেবল কে নিয়ে, আমি নাম কিছু মেনশন করছি না। এটা আমার ফ্রেন্ডের আব্বুর একটা ঘটনা। আচ্ছা, ওকে। এটা কি এখানে সৌদিতে হচ্ছে? এটা সৌদির অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে। সো সৌদিতে যেরকম হয়, ওদের অন্য দেশে ইউএসএ থেকে একটা লোক মারা যায়, তো লাশটা আসে আর কি রিয়াদ এয়ারপোর্টে। তো ওনার ডিউটির ফার্স্ট ডে ছিল ওনার ডিউটির। ওকে, সো উনি লাশটা, যেটা প্রসিজার হয়, দুইটা কনস্টেবল যায় লাশটা রিসিভ করে এয়ারপোর্ট থেকে, যে লাশ অন্য দেশ থেকে আসে আর কি। তো অনেক ডকুমেন্ট পেপার ওয়ার্ক হয়। তো ওরা কিন্তু সোজা রানওয়েতে যায় আপনার জিপ নিয়ে। তো জিপ নিয়ে রানওয়েতে যায়, ওয়েট করতেছে, ওখানে কিছু প্রসিজার আসছে, লাশটা আসছে, লাশের সিগনেচার নিয়ে তো উনি করলো আর কি, রিসিভ করলো লাশটা রিসিভ করে ভ্যানে রাখলো, অ্যাম্বুলেন্স ভ্যান, মানে ওদের অ্যাম্বুলেন্স ভ্যান, পুলিশদের একটা আলাদা অ্যাম্বুলেন্স ভ্যান হয়, ওই অ্যাম্বুলেন্স ভ্যানের ভিতরে রাখলো। তো রাখার পর যেটা হয় কি, অ্যাম্বুলেন্সকে নিয়ে যাওয়া হয় একটা হসপিটালে, ওখানকার গভর্নমেন্ট হসপিটালে। ওই গভর্নমেন্ট হসপিটালে কিন্তু অনেক প্যারানর্মাল, কিন্তু এটা আমি পরে বলবো যদি টাইম থাকে। বাট হয় কি, ওখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর মর্গে দেওয়া হয় আর কি। হ্যাঁ, যাতে মানে পরের দিন সকালবেলা ওর রিলেটিভরা আসে লাস্ট রিসিভ করবে, বা যে কোনো টাইমে ওর রিলেটিভরা আসে লাস্ট রিসিভ করবে। তো এমনি করে লাস্টকে ডেলিভার করার পর ওরা নিচে আসে, সিগারেট খায়। আচ্ছা, তো সিগারেট খাওয়ার পর একটা লোক আসে, ওখানকার সিকিউরিটি গার্ড বসে ছিল, ওই সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতেছিল। আচ্ছা, কি হ্যাঁ আপনি কেমন আছেন, অনেকক্ষণ কথা বললো, হ্যাঁ ভালো আছি ভাই, এই সেই, কি ব্যাপার রাতে ডিউটি, এমনি অনেকক্ষণ গল্প করো, আর 10-15 মিনিটের মতন গল্প করার পর
আপনার সকালে যখন আপনার ডকুমেন্ট যখন হ্যান্ড ওভার করবে লাস্টটা যখন চেহারাটা দেখলো রাসেল ভাই, সেই সিকিউরিটি গার্ডটা ছিল যে নিচে বসেছিল। আচ্ছা। আর মজার ব্যাপার এটাই রাসেল ভাই, দ্যাট যেই আমরা সাধারণত শুনি দ্যাট মরে গেলে এরকম হয় এন্ড স্টাফ, আমি যেটা শুনছি আর আমি যেটা বিশ্বাস করি পার্সোনালি, দ্যাট একটা এন্টিটি যখন মরে যায় সে 40 দিন কিন্তু প্রেজেন্স থাকে আর্থের মধ্যে, এটা আমার বিলিভ আর কি। আর সকালবেলা যখন সে লাস্টে হ্যান্ড ওভার করে তো দেখে ও পুরো শক। আর ওটা অকুপেশন কিন্তু সিকিউরিটি গার্ড ছিল না, কিন্তু লোকটা যে যাকে দেখলো ও কিন্তু অকুপেশন একটা স্টুডেন্ট ছিল। তো সে কেন একটা সিকিউরিটি গার্ডের ইয়াতে আসলো এটা এখনো খুঁজে পাওয়া যায়নি, বাট এটা ক্লিয়ারলি বুঝে যাওয়া যায়নি। তো বাট একটা কথা যেটা বলছিল সিকিউরিটি গার্ডটা কি, ওর যে লাশটা মরে গেছে এটার আজ পর্যন্ত সে কোনো ব্যাখ্যা পায়। উনি বলতেছিল মানে সিকিউরিটি গার্ডকে, এর মা সে অনেক কান্দে, আপনি এর মা ফ্যামিলিদেরকে একটু সামলান, এই লাস্ট কথাটা সে বলছে। আচ্ছা, এটাই ছিল ঘটনা। হ্যাঁ, এটাই ছিল ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আরো নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে আমরা কিছু ফেসবুক কমেন্ট পড়তে চেয়েছিলাম। তার আগে জানাই যে আমাদের সাথে যদি আপনারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.food। তিনি ঘটনা শেয়ার করছেন, তার সেকেন্ড স্টোরিটা আমরা তার কাছ থেকে শুনবো। আপনার সেকেন্ড স্টোরিটা প্লিজ একটু বলবেন, তার আগে আপনার নামটা একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার, আমি মিজানুর রহমান সানি, আমি এসেছি দোহার কার্তিকপুর থেকে। ওকে, আমরা চলে যাই ঘটনায়। এই ঘটনাটি আমার সাথে ঘটে এই গত মাসের জানুয়ারি মাসে 18 তারিখে। তো আমি একটু সেই বাসাটা একটু বর্ণনা দিয়ে নিই। মানে ওখানে প্রচলন আছে যে এখানে রাতে কান্নাকাটি হয়, ছাদে অনেক লাফালাফি নাচানাচি হয়, তো আমি এগুলো বিশ্বাস করতাম না। আচ্ছা। ছোটবেলা থেকে আমার এইসব বিশ্বাসের প্রতি মানে খুব বেশি ঝোঁক নেই। তো হঠাৎ আমি একদিন যখন ওখানে আমি ফার্স্ট থাকা শুরু করি, প্রথম একদিন রাত তখন 11টা প্লাস 11:30 হবে। তো রাতে অনেক ধুমধাম লাফালাফি হচ্ছে এবং কি দৌড়াদৌড়ি হচ্ছে, মানে ছোট ছোট বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে, এরকম আর কি বোঝা যাইতেছে। আমার তো আমার রুমের পাশেই আপনার ছাদের যে সিঁড়িটা সেটা, তো আমি ভাবলাম যে ছাদে গিয়ে দেখি কে বা কারা এত রাতে লাফালাফি করতেছে। তো আমি ছাদে যাবার পর দেখি ওখানে কেউ নাই এবং কি হঠাৎ শব্দগুলাও মিশে গেল, শব্দ নেই এবং কি কেউ নেই। তো বিষয়টা আমার কাছে কেমন যেন একটু ভয় ভয় লাগলো। আমি তাড়াতাড়ি করে নেমে আসলাম এবং কি বাড়িওয়ালাকে বললাম, সে বললো যে এটা কিছু না, এটা এরকম হয়, মানে সে কিছুটা অনেকটা ধামাচাপা দেওয়ার মতো করলো। তো ওখানে যে আমার বড় মামি থাকে, সে একদিন মানে কি বলবে না হঠাৎ মানে কি বলেই ফেললো যে সে রাতে ঘুম থেকে ঘুম ভেঙে তার পায়ের কোনায় যে কেউ একজন বসে আছে, এই সাদা একটা সিলভার পরে কেউ একজন মানে একটা মহিলা টাইপের বসে আছে। সে এটা মানে 100% বলতেছে যে এটা আমি তখন সজাগ ছিলাম, আমি একটা ঘুমের ঘরে ছিলাম না। আচ্ছা। যখনই সে মানে তার মোবাইলের লাইটটা অন করলো এবং সেটা নাই, সেটা গায়েব। তো এরকম একটা আমি শোনার পর সেটাও আমার খুব বেশি আমলে করলাম না। তো 18 তারিখ হলোটা কি, যখন আমার ঘুম ভাঙে তখন রাত 3:20, আমি মোবাইলে দেখি। তো আমার ঘুম ভাঙলো, আমি দুটো কম্বল নিয়ে শুই, সেদিনকে প্রচুর ঠান্ডা হয়। তো আমার উপরে কম্বলটা ধরে মানে কি টানাটানি করছে, আমার পায়ের মনে হচ্ছে যে ডান দিকের কোণা থেকে যে কে যেন একজন টানতেছে। তো আমি আবার করলাম কি ওটা ধরে টাইপটা ধরে আবার সোজা করে আমি শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছে যে বাঁ দিক থেকে কে যেন একজন টানতেছে, কম্বল টানছে। হ্যাঁ, কম্বল টানছে, উপর থেকে বাঁ দিক থেকে একবার টানে, ডান দিক থেকে একবার টানে। তো আমি ভালো করে উঠে মানে কি এটা সমান করে আবার নিয়ে মানে কি খুব খুব ভয় পাইতেছি এবং কি ফোন করার চেষ্টা করলাম, হ্যাঁ, পাশের রুমে, যে সে উঠলে হয়তো বা বিষয়টা হবে। তো আমার ফোনে ব্যালেন্স না থাকে, আমি ফোন করতে পারলাম না। তো আমি ওটা শোয়ার পর মানে কি আমার এমনই একটা অবস্থা যে আমি সূরাও পড়তে পারতেছি না, কোন উচ্চারণ ভয়ের কারণে। হ্যাঁ, ভয়ের কারণে। আচ্ছা। ওই কি কিছু মানে কি ঠিকঠাক মতো হচ্ছে না। ওকে। ওই মুহূর্তে আমার ওইভাবে হয়ে যায়, ঘুম হয়ে যায়। সকাল 8টার দিকে আমার ঘুমটা ভাঙার পরে যেটা দেখি যে আমার পায়ের দুকোণার যে মশারির টানানো ছিল সেটা দুকোণা থেকে খোলা এবং কি নিচে করা, এবং কি উপরে কম্বলটা টানতে টানতে কমপ্লিটলি নিয়ে ফেলছে এবং কি ফ্লোরের এক কোণা সেটা রেখে দিছে। এবং কি আমার রুমে এবং আপনি শিওর যে আপনি নিজে করেন? না, এটা তো নিজে করা সম্ভবই না। আচ্ছা। তারপরে আমি দেখি যে আমার মানে 4 ফিট উপরে দেওয়ালে পেরেকে গাঁথা ছিল আপনার ইনডোর যে টপগুলা থাকে, সেটা তো আপনি রাতের যদি করে কেউ ফালায় সেটা ভেঙে যাবে। তো ওটা উপর থেকে করে নিচে আলগোস্তে ওই সোজা মানে কি নামিয়ে রাখা হয়েছে। নামিয়ে রাখা হয়েছে, ওটা ভাঙিও না, পাতাও ছিল না, কিছু করে না, নামিয়ে রাখছে। আর থাইয়ের দরজা, থাই জানালা, সেই জানালাটা খুলে করছে কি মানে কি ভেতরে যে পর্দাটা ছিল, পর্দার মাথাটা বাইরে নিয়ে গেছে। তো সবচাইতে মজার বিষয়টা হলো যে আমার মানে কি পাশে একটা শোপিস ছিল, যেটা চাবি আমার কাছে ছিল না, চাবি পাশের রুমের চাবি। তো সেই শোপিসের ভেতরে যে মানে কি মাল সাবানা গুলা ছিল সেগুলো পুরাই এলোমেলো,
সবকিছু এলোমেলো হয়ে আছে। সবগুলো এলোমেলো করে মানে কি করে রাখছে। আচ্ছা, তারপরে এটা দেখে মানে কি আমার কি করবো আর কাকে বলবো, প্লাস এটা যে বিশ্বাস করে সে তো ভয় পাবে যে বাসায় থাকা যাবে না বা এরকম হয়, আর যে না বিশ্বাস করবে সে ভাববে যে ছেলেটা আবুল তাবুল বলতেছে বা ভয় দেখানোর চেষ্টা করতেছে এরকম বলবে। তো এই কারণে আমি জিনিসটা ভাইবা কাউকে বললাম না, আর ফ্যামিলি বাচ্চারা আছে। তো আমি এটা করলাম কি হুজুরের সাথে আলোচনা করলাম যে এই ব্যাপার, রাতে আমার সাথে এই ঘটনা হয়েছে, আমি আগে কখনো দেখি নাই, প্লাস এরকম একটা ঘটনা। সে আমাকে একটা পরামর্শ দিল কি যে আপনি একটা আয়াতুল কুরসির একটা কিনে সেটা আপনার ঘরে রাখেন, এটা সমাধান আসবে। ওকে, বিষয়টা ওটা রাখার পরে আবার আগের মতো নরমালি, তারপর আর কোনো দেখা যায় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকগুলো কমেন্ট ফুর্তি সাল বর্ষাকাল, আমাদের ক্লাস ছিল অটোপসি রুমে ক্লাস হবে। আমরা জনাবিশেক ছাত্রছাত্রী জড়ো হয়েছি। আজকে আমাদেরকে দেখানো হবে একটি লাশ যেটি সপ্তাহখানেক আগে দাফন করা হয়েছিল। লাশটি যে মহিলার হাজবেন্ড তাকে নির্মমভাবে হত্যা করেছিল এবং কবর দিয়ে দিয়েছিল সবার অগোচরে। হাইকোর্টের নির্দেশে পুলিশের উপস্থিতিতে লাশটি তোলা হয় এবং আমাদের এইখানে নিয়ে আসা হয়। সাথে একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। তাই আমাদের জানার আগ্রহ ছিল এই অটোপসির সময় কিভাবে কি সংগ্রহের মাধ্যমে এটি হত্যা না আত্মহত্যা সেটি প্রমাণিত হবে। সেই জানার আগ্রহ নিয়ে আমরা অধীর অপেক্ষায় ছিলাম। আমাদের স্যার আমাদেরকে গোল হয়ে দাঁড়াতে বললেন। আমরা সবাই লাশটির চারপাশে গোল হয়ে দাঁড়ালাম। লাশটি অনেকটি বিকৃত অবস্থা সৃষ্টি হয়েছিল, অনেকখানি পচে গলে গিয়েছিল। লাশটিকে যখন কাটার জন্য প্রস্তুত হচ্ছিলেন লোম, তখন আমরা খেয়াল করলাম লাশটির পেট অস্বাভাবিক রকম ফুলে গেছে। যখন পেটটি কাটা হলো, তার ভিতর থেকে এক ধরনের ভয়ানক বিষাক্ত গ্যাস বের হয়ে আসলো। আমাদের ওখানে টিকে থাকা খুব কষ্ট হচ্ছিল। আমি এবং আমাদের সাথে যারা ছিল সবাই আমরা এক দৌড়ে বের হয়ে আসলাম। মুক্ত বাতাসে এসে অনেকক্ষণ শ্বাস নিলাম। তারপর আমরা কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে আবার ফিরে গেলাম। তো ওখানে ভিতরে অনেকখানি সংগ্রহ করা হয়ে গেছে। এখন লাশটিকে আবার পুনরায় সেলাই করে পুলিশের কাছে হস্তান্তর করা হলো। স্বভাবতই আমাদের ক্লাসটি শেষ হওয়ার পর আমরা বের হয়ে এসে খুব বিষণ্ণ বোধ করছিলাম। সবার মধ্যেই এক ধরনের বিষণ্ণতা কাজ করছিল যে মানুষের জীবন কত ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পরেও কাউকে এরকম কষ্ট পেতে হয় তা দেখে আমাদের মন খুব ভারাক্রান্ত ছিল। আমরা যখন নিজেদের হোস্টেলে ফিরে আসলাম, সে দিনটি সারাক্ষণ বিষণ্ণতা কাটলো। রাতে সন্ধ্যার পর একই অবস্থা। আমরা বন্ধুরা মিলে অনেকক্ষণ গল্প গুজব করলাম, কিন্তু কেন যেন কারো মন থেকেই এই ব্যাপারটা আমাদের চলে গেল না, পুরোপুরি মুছে গেল না। অনেক গভীর রাতে আমরা যখন পড়ালেখা শেষ করি যে যার মতন ঘুমাচ্ছি, হঠাৎ করে আমাদের এক বন্ধুর বিকট চিৎকার শুনে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়লাম। সে কাঁপতে কাঁপতে আমাদের রুমে ছুটে আসলো আর বলল যে সে ঘুমাতে পারছে না, তার খুব খারাপ লাগছে। আমি তাকে বললাম তুই আমার সাথে ঘুমা এবং নির্দ্বিধায় ঘুমা, কোনো ভয় না পেয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়। তো সে আমাদের সাথে ঘুমালো। আমরা গাদাগাদি করে কয়েকজন একই সাথে ঘুমালাম। তো ওর পর থেকে যেন কি হলো, আমাদের ওই বন্ধুটি মাঝে মাঝে এরকম দুর্বিষহ বিভৎস সব স্বপ্ন দেখা শুরু করলো। সে কোনো মতে আর অটোপসি রুমে যেতে চাইতো না এবং ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চাইতো না। তো একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, বন্ধু তোমার কি হয়েছে, তুমি কেন ক্লাসে যেতে চাও না? সামনে পরীক্ষা, এখান থেকে অনেক প্রশ্ন থাকবে, যেতেই হবে। তখন সে যা বললো যে ওই দিনের পর চাই না এটা তার সাইকোলজিক্যাল সমস্যা ছিল নাকি অন্য কিছু, সে ঠিকমতো ঘুমাতে পারতো না। চোখের সামনে সব বিভৎস লাশের ছবি ভেসে উঠতো এবং ঘুমের মধ্যে সে দুর্বিষহ স্বপ্ন দেখতো। সে একসময় এমন বোধ করতো যে সে ঘুমের মধ্যে নড়াচড়া করতে পারছে না, শ্বাস নিতে পারছে না। কিন্তু আমরা যেটা বলে থাকি বোবায় ধরা, সেটি মানুষ ঘুমিয়ে গেলে হয়, কিন্তু তার হতো জেগে থাকলে, গভীর রাতে জেগে থাকলেই তাকে কেউ চেপে ধরতো এবং চোখ বন্ধ করে সে ঘুমালেই তার চোখের সামনে ভেসে উঠতো বিভিন্ন বিভৎস লাশের দৃশ্য। হয়তো সে একটি কঠিন সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে দিয়ে সময়টা পার করছিল। তো এই পরিস্থিতিতে এমন হলো, সে আর স্বাভাবিক ঘুম হতো না, তার দিন তার স্বাস্থ্য ভেঙে যেতে শুরু করলো। সে আমাদেরকে তাকে সাহায্য করার জন্য বারবার অনুরোধ করতো, সে তার নিজের রুমে ঘুমাতে পারতো না। তো আমরা কি করবো ভেবে পাচ্ছিলাম না। তো আমরা আমাদের স্যারের কাছে নিয়ে গেলাম। স্যার তাকে কিছু ওষুধও দিলেন, ওষুধ খেলো, কিন্তু তার কোনো কাজ হলো না। পরবর্তীতে তাকে আমরা দু একজন হুজুরের কাছেও নিয়ে গেলাম, তাদেরকে পানি পড়া দিল, তাবিজ দিল, বিভিন্ন কিছু দিল, কিন্তু সে সহজেই সেটাতে মুক্ত হচ্ছিল না।
বিশেষ করে যে যে জিনিসটা তার মনে আতঙ্ক সৃষ্টি করেছিল সেটা হচ্ছে কেউ একজন কিছু একটা তাকে খুব শক্তি দিয়ে ফোর্স দিয়ে আটকে রাখে, ঘুমের বিছানা থেকে উঠতে দেয় না। সেই জিনিসটা থেকে সে মুক্তি পেতে চাইছিল। তো সে অনেকদিন ছুটিতে চলে গেল। অনেকদিন পর যখন সে ফিরে আসলো তখন সে অনেকটাই সুস্থ। পরবর্তীতে শুনলাম সে তার বাড়িতে গিয়ে একজন পীর ফকিরের কাছে চিকিৎসা করিয়েছে দীর্ঘদিন। তারপর ধীরে ধীরে সে ভালো হয়েছে। ওই পীর ফকির সাহেব নাকি তাকে বলেছিল যে কিছু একটা জিনিস তাকে ওখান থেকে ধরেছিল, আমরা জানি না ঠিক সেটা কি, কিন্তু পরবর্তীতে সে যখন সুস্থ হয় তখন সেটি সামহাও ঠিক কি হয়ে যায় না, আমাদের আরেকজন বন্ধুকে অ্যাফেক্ট করে এবং সেই বন্ধুটিও মানসিকভাবে ঠিক তার মতন অবস্থার সম্মুখীন হয়। তো এই ছিল আমার ঘটনা। আমি ডক্টর নাহিদ হোসেন খান, বর্তমানে ওমানে কর্মরত রয়েছি। মিস্টার রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ গতবার আমার একটি ঘটনা প্রকাশ করার জন্য। ধন্যবাদ সকলকে। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং আজকের অতিথিরাও রয়েছেন আমাদের সাথে। আমাদেরকে আনিকা লিখেছেন মোহাম্মদপুর থেকে যে আমি এটা মানি না, সবার লাক এক না, যে কোনো দিন কারো লাকি কারো আনলাকি, যে কোনো দিন কারো লাকি কারো আনলাকি, ইট ডাজন্ট ম্যাটার। আমাদেরকে শাকিল খান মিরপুর থেকে লিখেছেন যে আজকে কি নিয়ে, আচ্ছা আজকে কি নিয়ে বুঝলাম না, 13th ফ্রাইডে দ্য 13th নিয়ে নাকি ভূত নিয়ে। আমি যেটা বলছি যে আমাদের এখানে নামটা ভূত আছে, আমরা কিন্তু প্যারানরমাল যে কোনো বিষয় নিয়ে এটা, এবং কি ঘটে সেখানে। এই হাইওয়েটা বেসিক্যালি জেদ্দা টু মাদিনা। ওকে, হ্যাঁ, সো ওখান থেকে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। ওকে, সো 200 কিলোমিটার পর্যন্ত বা 100 কিলোমিটার পর্যন্ত লাইটস থাকে আপনার রাস্তায়। 200 কিলোমিটার পর থেকে লাইটস থাকে না। যারা সৌদিতে থাকে তারা বুঝতেছে ঠিক করে। সো ঘটনাটা হচ্ছে এভাবে, দ্যাট রাসেল ভাই, দ্যাট অনেক ধরনের প্যারানর্মাল হয় ওখানে রাস্তার মধ্যে। আপনার অনেক সময় এমন হয় কি উট রাস্তা থেকে হঠাৎ করে মাঝখান থেকে চলে আসলো, গাড়ি স্পিডে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ারে, হঠাৎ করে ওই স্পিডটা বেড়ে 180-তে চলে যায়, ঠিক আছে। তারপর রাস্তা অনেক সময় স্লিপারি থাকে, স্লিপ করে, গাড়ি স্লিপ করে, 360 ডিগ্রি রোটেট করে, এরকম অনেক ধরনের কিছু হয়। বা সবচেয়ে উইয়ার্ড বিষয় যেটা রাসেল ভাই, এটা অনেকেই বলছে আমাকে, আমি যাদের সাথে মানে যতই ফ্রেন্ড আমার যতই গল্প করা হয় অনেকেই বলে, অনেকের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা দেখে, দ্যাট হঠাৎ করে যদি একা গাড়িতে থাকেন, হঠাৎ করে দেখে কি দূর থেকে দেখা যায় কি যে একটা মহিলা দাঁড়ায় আছে, সাদা কাপড় পরে, লম্বা কালো লম্বা চুল, আর চোখটা পুরো সাদা, কোনো মনি নাই আর কি। এটা অনেকেই দেখেছে, অনেকে দেখে, একই জিনিস এটা পুরো ফেমাস আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এখন অনেক দেখে দাঁড়ায় আছে 10 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে লাইট মারে দেখে দাঁড়ায় আছে এমনি। সো ড্রাইভারটা কি করবে কেউ বুঝে না সাধারণত, কি গাড়ি রাইট নিবে লেফট নিবে না সোজা চলে যাবে। বাট যখন সে কি করে লাস্ট পর্যন্ত সে থামাইতে পারে না, এত স্পিডে গাড়ি থাকে, বিকজ এত স্পিডে যদি গাড়ি থাকে সে থামাইলে মানে পিছন থেকে গাড়ি আসে মেরে দিবে, যেহেতু হাইওয়ে রাইট। তো অনেক সময় ট্রান্সপাস করে যায়। হ্যাঁ, তারপর আবার অনেকে এটাও বলে নাকি রাসেল ভাই, দ্যাট লিফট চায়, রাস্তার পাশে দাঁড়ায়, যেটা দেখা যায়। হ্যাঁ, রাস্তার পাশে লিফট চায়, লিফট তো সাধারণত কেউ দিবে না অবভিয়াসলি। অনেকে এটাও এক্সপিরিয়েন্স করছে রাসেল ভাই, দ্যাট গাড়ি খুব স্পিডে যাচ্ছে, কিন্তু ওই যে সাদা রঙের যে এন্টিটি থাকে ও আপনার গ্লাসের উপরে এমনি দাঁড়ায় আছে, মানে আপনার গাড়ির সামনে হঠাৎ করে ড্রাইভিং করছেন, আপনার গাড়ির ড্রাইভিং আপনার গ্লাসের সামনে চলে আসছে। আচ্ছা। আবার লেফট সাইডের উইন্ডো খুলে, লেফট সাইডে যে উইন্ডো থাকে, এবার ড্রাইভারের যে উইন্ডোটা থাকে ওখানে হঠাৎ করে চলে আসে। আবার অনেকে এটাও এক্সপিরিয়েন্স করছে দ্যাট ওই মহিলাটা নাকি হঠাৎ করে গাড়ি চালাচ্ছে, পাশে দেখে মহিলাটা বসে আছে, এরকম দেখে অনেকে অ্যাক্সিডেন্ট করে আর কি। এটা একটা ধরনের একটা মিস্ট্রি। বাট আমি যেটা বলবো রাসেল ভাই, দ্যাট ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং, ইউ নো। অনেকে, বাট এই জন্য অনেকে একা ট্রাভেল করে না আর কি, একা যায় না। বাস ড্রাইভাররা যদি ওখানকার বড় ট্রলি এগুলি চলে তো ওরা অবভিয়াসলি দুইজন। এটা কি রাতের বিশেষ কোনো সময় ঘটে নাকি সন্ধ্যার পর থেকে যে কোনো সময়? এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি রাতে হয়, রাতে বেশি হয়। আর ওটার এনভায়রনমেন্টটা কেমন রাসেল ভাই, দ্যাট মেইন রোড তো মাঝখানে 4 লাইনের মেইন রোড, আর আশেপাশে পুরো মরুভূমি, কালো অন্ধকার, খালি মরুভূমি আর পাহাড় দেখবেন।
বুঝছেন, ওই পাহাড়ের ওখানে অনেক জঙ্গলি কুকুরও থাকে। তো ওই জায়গাটা অনেক খারাপ মানা যায়। আর আপনি জানেন এই রাস্তা অনেকগুলি খারাপ জিনিস থাকে, ইউনো। তো এটা খুবই একটা মানে উইয়ার্ড ব্যাপার, এটা অনেকে এক্সপিরিয়েন্স করছে। এই জন্য মানে যারা যায় সাধারণত হয় না, বাট যখন হয় তখন তো আর বলা যায় না, বলা থাকে না। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার ভাইও আজকে এসেছেন এবং তিনি হচ্ছে অত ভালো বাংলা বলতে পারেন না ফ্রিকোয়েন্টলি বা ফ্লুয়েন্টলি, সো সেই জন্য তিনি তার ঘটনা শেয়ার করতে পারছেন না, বাট উনি সবাইকে হ্যালো বলতে পারেন। কিন্তু যদি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সে হ্যালো টু এভরিওয়ান। এবং আপনার ফার্স্ট আমরা নামটা জানতে চাইবো। would like to know your name. Hello, my name is Humaid Khan and I live in Saudi Arabia. Okay. I just came on vacation. Okay, so you're enjoying, right? Yeah. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বললাম এবং জুনায়েদের সাথে সে এসছেন এবং তার ঘটনা ছিল সেগুলো জুনায়েদই বেশি বলে দিল, কারণ সে বাংলা বলতে পারে না। বাট আজকে জমজমাট একটা ভূত এফএম হচ্ছে, আশা করছি আপনাদের যে সমস্ত এসএমএস দেখছি সেটা থেকে তাই মনে হচ্ছে। এবং এখন সবাই ব্যস্ত রয়েছেন, আমাকে এসএমএস পাঠাচ্ছেন ফ্রাইডে দ্য 13th নিয়ে। তবে একটা জিনিস বলি যে এনি মান্থ দ্যাট স্টার্টস উইথ সানডে উইল কন্টেন্ট ফ্রাইডে দ্য 13th। সো আমাদের এই মাসটা আপনি মনে করে দেখুন যে সানডেতে শুরু হয়েছিল, অ্যান্ড এই মানে এটা 3 of them a year, অর্থাৎ 3 বার একটা বছর থাকতে পারে। এবং 2015-এ এরকম ফ্রাইডে দ্য 13th আপনি পাবেন 3 বার। আমি বললাম যে নেক্সট মান্থেও একটা রয়েছে। সো আপনি মানে যারা ভাবছেন তারা এখন আরেকবার চিন্তা করে দেখেন যে আসলে কি মানে জিনিসটা হচ্ছে যে কোনো প্রোটেকশন নেবেন নাকি এখন মানে ভাবাটা বন্ধ করবেন, কি করবেন। মানে যদি মাসুমকে আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম, মাসুম বলল যে আমি এগুলো কিছু বিশ্বাস করি না এবং তার এগুলো কোনো কিছু বিশ্বাস হয় না। এবং একটা তার বক্তব্য হচ্ছে যে তিনি মানে পুরো ব্যাপারটাই, হ্যাঁ কি মাসুম, মানে আমি মুসলমান হিসাবে আমার প্রথমে হলো যে আমি প্রথমে আল্লাহকে বিশ্বাস করি, রাইট, আর দ্বিতীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, রাইট। আর ইসলামে যা নিয়ম কানুন আছে ওগুলোকে বিশ্বাস করি। আমার ওই দুজনকেই বিশ্বাস করি, বাকি যারা আছে না আছে তারা মানুষ এবং মানে আপনি ওই হিসাবে আর কি। আচ্ছা, ওকে, আমার ওই দুইটার প্রতি বিশ্বাস আছে, দ্যাটস ইট। বাকি কোনো কিছু আমার বিশ্বাস। ওকে, আর যেহেতু বিশ্বাস করি কোরআন তো অবশ্যই, ওটাই আর কি। ওকে, সো আমাদের দেখতে পাচ্ছি আশফাক সিয়াম লিখেছেন 13 তারিখ আমার জন্য খুব লাকি, কারণ 13 তারিখ আমার বার্থডে। আমরা অনেককেই বুঝাতে পারি এখনো যে 13th নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে ফ্রাইডে দ্য 13th নিয়ে, অর্থাৎ যেই তারিখটাতে যেই ফ্রাইডে তারিখটা হয় 13। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে 13কে যে আনলাকি 13 বলে আমি আজ জানলাম। এবং সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আপনাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি রাসেল আছি সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের অনেক এসএমএস পাচ্ছি, আমরা অনেক সাড়া পাচ্ছি আপনাদের কাছ থেকে। সো আমার কাছে মনেই হচ্ছে যে আজকে আপনারা অনেক এনজয় করছেন। যাই হোক, আমরা আমাদের লাস্ট যে অতিথি আছে তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। আমার নাম জাহিদুল ইসলাম সবুজ, আমি মিরপুর 2 থেকে এসেছি। ওকে, শুনি আপনার ঘটনা। 2013 মার্চে আমাদের বিবাহ হয়। তো আমার ওয়াইফকে নিয়ে আমি মিরপুরে একটা 3 সেট বাড়িতে থাকি। তো বিয়ের কয় মাস পরে, বেশ 2-3 মাস পরে, তো আমার ওয়াইফ মাঝে মাঝে খুব কান্না করতো আর খুব চিল্লাফালা করতো। তো আমি হঠাৎ জিনিসটা ফিল করতে থাকি যে আসলে এটা হয়তো কোনো ভৌতিক কাহিনী হবে, তার সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটতে চলছে বা ঘটছে। তো এই ব্যাপারটা আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করি। তো ফ্যামিলি, আমার মা বলে যে মার সাথে শেয়ার করি, মা আমাকে বললো যে এটা হয়তো ও খারাপ কোনো কিছু দেখছে, এই কারণে হয়তো ভয়ে এরকম করতেছে, সব ঠিক হয়ে যাবে। তো আমি মার কথা শুনে খুব একটা মানে শান্তি পেলাম যে হতে পারে, এরকমই কিছু হতে পারে। তো দেখি যে মানে এই ঘটনা ঘটার পরে আবার 2-1 মাস পরে সেম এই কাহিনীটাই ঘটে, এরকম কিছু কাহিনী ঘটতে থাকে।
তো এক পর্যায়ে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আলোচনা করি যে আপনার মানে আমার ওয়াইফের সাথে এরকম ঘটনা ঘটতেছে। তখন তারা এক পর্যায়ে আমাকে মানে বলল যে তাদের বিয়ের আগেও নাকি আমার ওয়াইফকে আমার শ্বশুর বাড়িতে আমার ওয়াইফের মানে এই ঘটনাটা ওদের বাড়িতেও ঘটতো। তো এর জন্য ওরা অনেক চেষ্টা করছে, মানে হুজুর বা কোনো ফকির ওদের দিয়ে অনেক চেষ্টা করছে এই জিনিসটা সমাধান করার জন্য। তো তাবিজ তুমি যা দিত কিন্তু এগুলো কোনো কিছু থাকতো না। তো সব আমাকে বললো খুলে। তো একদিন আমি দোকান থেকে ডিউটি করে বাসায় চলে আসছি। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি কাউকে কিছু না জানিয়ে আমি বাসায় মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি আমার রুমের ভিতরে। আচ্ছা। তো দেখি শরীরটা অনেক ভার লাগতেছে, আর আমার মনে হচ্ছে যে বাড়ির ভিতরে হয়তো আমাকে কেউ আড়াল থেকে ডাকতেছে বা মানে ইশারা দিয়ে ডাকতেছে আমাকে। তো এরকম ভাবতে ভাবতে আমি একসময় ঘুমের পর্যায়ে চলে যাই। হঠাৎ মানে আমার মানে দরজাটা ধাপ করে মানে জোরে সরো করে ধাক্কা দিয়ে আমার ওয়াইফ ঘরের ভিতরে ঢুকে পড়ে। তো তখন মানে আমি যখন সে ঢুকে পড়ে তখন আমি মানে ভয় পেয়ে মানে কাঁচা ঘুম থেকে ভেঙে মানে উঠে দাঁড়ায় পড়ি। তো আমার ওয়াইফ আমার পিছে যে মানে খুব মানে আমাকে মানে পিছের থেকে আমার টি শার্ট মানে জাবড়ে ধরে খুব কান্নাকাটি করতেছে। তখন আমি আমার পাশে এক নানা মানে পাশের বাড়ির, উনি আবার এগুলা জিন পরে মানে জাদু টোনা করলে এগুলো মানে উনি সব সময় বলতেন যে কেউ তাকে নিয়ে যাবে। হ্যাঁ, কেউ তাকে নিয়ে যাবে। ওকে, তারপর আপনি সেটা জানালেন হচ্ছে পাশের বাড়ির এক নানাকে জানালাম। তিনি কি করলেন? তিনি হচ্ছে তাকে জানানোর কারণ তিনি কি বিশেষ কিছু জানতেন এরকম কোনো কিছু? না, উনি এটা সমাধান ধরতে পারতো সমস্যাটা কি। মানে উনি কি আসলে এই সমস্ত ব্যাপার জানতেন বা বুঝতেন? হ্যাঁ, উনি এগুলো আপনার এই জাদু টোনা হলে উনি সাথে সাথে জিনিসটা ধরে ফেলতো যে আসলে মানে কি এটা কোনো খারাপ কিছু তার উপরে ভর করছে না ভালো। উনি তারপরে কি বললেন? উনি তারপরে আসলেন। তো আসার পরে তো প্রথমে একটা সলিউশন দিলেন। তো যে সলিউশনটা দিছে ওই সলিউশনটা কিছুদিনের ভিতরে 7 দিনের মতন ছিল তার সাথে। সলিউশনের আগে উনি কি বললেন, মানে উনি আসলে বুঝলেন কি? বুঝলেন যে ওটা মানে তেমন কিছু তখন বুঝে নাই। আচ্ছা, মানে যতটুকু উনি বুঝছে তখন আমাদের কিছু বলে নাই। আচ্ছা, ঠিক আছে, জাস্ট উনি যতটুকু বুঝছে অতটুকু একটা মানে সলিউশন দিছিল। তো সপ্তাহখানিক সলিউশনটা থাকার পরে তো ওটা হারিয়ে ফেলে অটোমেটিক। মানে আমার ওয়াইফ ওটা মানে কোথায় হারায় সে নিজেও জানে না। তাবিজ বা এরকম করে সেটা বলেন, সেটা হ্যাঁ সরি, তাবিজটা অটোমেটিক হারায় ফেলে কিন্তু সে নিজেও জানে না কখন হারায় যায়, কোথায় হারায় যায়। তো এরকম মানে যাওয়ার পরে তারপরও মাস 6 পরে একটা মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, যেটা আমি নিজেও আমার ফ্যামিলি দেখেও খুব ভয় পেয়ে যায়। লাস্ট যে ঘটনাটা তার সাথে ঘটে, লাস্ট ঘটনাটা হলো রাত 1টার দিকে আমরা ঘুমাইতেছি। তখন আমার রুমের ভিতরে মানে ঘুমান্ত অবস্থায় আমার ওয়াইফ তার দু হাত দিয়ে গলা চিপ দিয়ে ধরে রাখছে। নিজের গলা নিজেই চিপ দিয়ে ধরে রাখছে। আর খুব মানে গলা চিপ দিলে একটা মানুষ কথা বলতে পারে না, কিন্তু একটা আওয়াজ বের হয় যে মানে তাকে গলা টিপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো আমি মানে আওয়াজটা শুনে তখন আমি মানে লাইটটা অন করে তাকে দেখতেছি সে নিজের গলা নিজেই টিপ দিয়ে ধরে রাখছে। তখন আমি তাকে বললাম যে তোমার কি হয়েছে, কিন্তু সে বলার মতন মানে ওরকম ক্ষমতায় নাইগা যে সে আমাকে কিছু বলবে। আমি খুব ভয় পাইয়া আমি আমার মানে ফ্যামিলিকে ডাক দিলাম। তো সবাই আমার ঘরে আসলো। তো ঘরে এসে সবাই ভয় পেয়ে গেছে আতঙ্কের ভিতরে। পরে আমি আবার ওই যে আমাদের ওই পাশের বাড়ির নানাকে আবার ডাক দিচ্ছি। তো সে আইসা মানে পানি পরা দিয়ে তার গায়ে যখন ছিটা দিল পানিটা, তখন মানে সে আরো উত্তেজিত হইতেছে, খুব রাগান্বিত হইতেছে। তো রাগান্বিত হয় আমার ওয়াইফের ভয়েসটা যে এমন হয়ে গেছে পুরো মানে অ্যাকুরেট একটা ছেলে আমার সাথে কথা বলতেছে। তো তারপরে মানে উনি একটা ছুরা বলে তার হাতের কিং আঙ্গুল চাপ দিয়ে ধরার পরে তখন মানে ওই আত্মাটা, যে আত্মাটা আমার ওয়াইফের উপরে ভর করছে, ওই আত্মাটা মানে অরিজিনালি কথা বলতেছে আমার ওয়াইফের রূপ ধরে। তারপরে তাকে ছাড়ানো হলো কিভাবে? মানে তাকে ছাড়াতে পেরেছিল শেষ পর্যন্ত তাকে ছাড়াতে পেরেছে, কিন্তু মানে এখন কি সমস্যাটা আছে কিনা? এখন সমস্যা মোটামুটি নাই, কিন্তু মাঝে মাঝে খুব ভয় পায়।
আচ্ছা, আমি এটাই তখন আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কোনো মানে উনি কি ফাইন্ড আউট করেছেন যেটা সেটা যে উনি পজেসড, ওনার ওপরে কোনো একটা আত্মা ভর করেছে এবং সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে মানে তারপর থেকে সমস্যাগুলো শুরু হয়েছে এবং খুব একটা অদ্ভুত ব্যাপার এই গল্পের যে কোনো একটা সময় মানে তার মনে হয়েছে যে কেউ একজন তাকে নিয়ে যাবে। একটা মানুষ এইভাবে এরকম একটা আতঙ্ক নিয়ে তার জীবনে বেঁচে থাকাটা আসলে অনেক শক্ত একটা ব্যাপার। লিঙ্কন আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাজু ময়মনসিং থেকে, তুষার চিটাগং থেকে, ফিরোজ ওয়াবদা খুলনা থেকে, রুকন আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, মাহিন এবং পিঙ্কি আমাদের SMS করেছেন, রিঙ্কি আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন সাজু ময়মনসিং থেকে, আমাদেরকে আতিক SMS করেছেন আমাদেরকে ফাহিম গোরান থেকে, সাইফুল আমাদের SMS করেছেন শ্যামলী থেকে, আমাদেরকে SMS করেছেন টয়ন খুলনা থেকে, আমাদের মাহিন SMS করেছেন আমাদেরকে তুষার চিটাগং থেকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি অমিত বাড্ডা থেকে, ইমরান খান আমাদের SMS করেছেন খিলখেল ঢাকা থেকে, নাবিল খুলনা থেকে SMS করেছেন, পাভেল সেগুন বাগিচা থেকে SMS করেছেন, ইশরা ওয়ারি থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ঢাকা থেকে সোহান আপনি এরপর থেকে নামটা আগে লিখবেন, প্রিন্স খুলনা থেকে আমাদের SMS করেছেন শামীম এবং SR চিটাগং থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। তো আপনি যদি SMS করতে চান তাহলে আর এখন অবশ্যই SMS করতে পারবেন না, বাট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের অবশ্যই একটু শুরুতে উল্লেখ করবেন, খুব খুশি হব যদি জানান যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান আপনার ঘটনা, নাকি আপনারা চান যে আমরাই আপনার ঘটনা পড়ে শোনাই। আর আমাদের সাথে যারা ফেসবুকে কানেক্টেড থাকছেন তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell এবং এইখানে গিয়ে আপনারা লাইক দিয়ে কমেন্ট করুন, যে কমেন্টগুলো আমরা সারা সপ্তাহ জুড়ে পড়বো। আজকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখনো পর্যন্ত ইমেল না, আমি যেটা বলবো সেটা হচ্ছে SMS এবং ফেসবুকের যে কমেন্টগুলো সেগুলো দেখে আমার যেটা মনে হলো যে ফেসবুকে অনেকেই লিখছেন যে Friday the 13th is a very lucky day এবং আমাদেরকে অনেকে আবার লিখছেন যে এটা ইটস a very unlucky day। সো দুটো তো জিনিসই আছে সমান সমান এবং হয়তো কোনোটা বেশি কোনোটা কমও হতে পারে, সেটা সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, বাট এটা নিশ্চিত করছি যে আগামী সপ্তাহে আবারও কথা হবে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। বসন্তের প্রতিটা দিন আপনাদের জন্য সুন্দর হোক, ভালো হোক, শুভ হোক, ভ্যালেন্টাইন্স ডে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।